আজকের ক্লাসটা হবে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, যেটা একই সাথে এইচএসসি এবং তোমাদের অ্যাডমিশনের জন্য সমান প্রয়োজনীয়। মানে তোমার অ্যাডমিশনে যেমন ইংলিশ গ্রামারটা লাগছে, তোমার এইচএসসি তেও কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এখান থেকে 7 মার্ক থাকছে। সো তোমার কিন্তু একটা বড় সড়ো একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো রাইট ফর্ম অফ ভার্ব শেখা। তোমরা যারা যারা জয়েন করেছো, যারা যারা জয়েন করছো, শুরুতেই কমেন্ট করে জানাই দাও কে কে জয়েন করছো, কে কে আছো এবং কে কে নাই। আমরা তাহলে শুরু করতে পারি, একটু পরে আমরা শুরু করে দিব। সবাই তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করো। আজকে আমাদের ক্লাসটা একটা ওয়ান শট ক্লাস হতে যাচ্ছে। মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে, ইম্পর্টেন্ট যে এমসিকিউ বলো, রুলস বলো রাইট ফর্ম অফ ভার্বস এর, আমরা এগুলো কিন্তু একদম ওয়ান শট ক্লাসে আমরা একেবারে টানা দেখবো, ঠিক আছে? বাট আমাদের এর মধ্যে রিফ্রেশমেন্ট থাকবে, আমাদের এর মধ্যে কি ব্রেক টাইম থাকবে একটু। সো এই ব্যাপারে কোনো চিন্তা নাই, যে এই ক্লাসের পর তোমার ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বের এইচএসসি লেভেল এবং ইনশাআল্লাহ অ্যাডমিশন লেভেলে কোনো ঝামেলা হবে না। অ্যাডমিশন লেভেলে আরেকটু প্র্যাকটিস বা চর্চার প্রয়োজন হবে, বাট তোমার কিন্তু আর প্রয়োজন হবে না কি রাইট ফর্ম অফ ভার্বের ওই যে নতুন করে রুলস শেখা। বাট তোমার কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু কথা বলবো, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকটা এমন একটা টপিক যেটা কিছু এর আগে তোমার কিছু টপিক ক্লিয়ার হয়ে আসতে হবে। জি ভাইয়া ভালো আছি, একজন লিখেছেন ভাইয়া কেমন আছেন। ওকে, আমরা শুরু করব। আমি কমেন্টগুলো অনেকগুলো আসলে পেজে লাইভ হচ্ছে, আমি কমেন্টগুলো চেক করার চেষ্টা করব। যদি কারোটা মিস যায় আমি খুবই দুঃখিত, বাট আমি সবসময় চেষ্টা করব কমেন্টগুলো খেয়াল করার। ওকে, নাজমুল ইসলাম লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করে দাও এবং লাইভটা শেয়ার করো, যেন আমরা একদম খুব সুষ্ঠুভাবে একটা খুব সুন্দর একটা ক্লাস করে উঠতে পারি। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব। তুমি টপিকের নামের মধ্যে দেখছো যে ভার্বের সঠিক রূপ, রাইট ফর্ম। এই রাইট বলতে কি বোঝাচ্ছে? এই রাইট বলতে বোঝাচ্ছে কারেক্ট, ঠিক আছে? এই রাইট বলতে বোঝাচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। ওকে, মানে ভার্বের কোন একটা ভুল ফর্ম তোমাকে দেওয়া থাকবে, একটা ভুল ফর্ম বা একটা মানে অড ফর্ম তোমাকে দেওয়া থাকবে। তোমার বুঝতে হবে যে কোন রূপটা, ভার্বের কোন রূপটা সঠিক হবে। মনে রাখবে যে ভার্ব, আমরা যে পার্টস অফ স্পিচে ভার্ব পড়ি, ভার্ব কিন্তু এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কিছু কিছু আচ্ছা, একজন লিখেছে আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে ফার্স্ট ক্লাস আমার আজকে। ওয়েলকাম টু দিস ক্লাস। আজকে আমরা ইংলিশ রাইট ফর্ম ভার্ব টপিকটা পড়বো। সো সবাই দ্রুত, প্রথমে আমি প্রথম 5 মিনিট এই জন্যই নিচ্ছি, প্রথম 5 মিনিটে সবাই আমরা কি করি, সবাই আমরা লাইভটা শেয়ার করে দেই এবং লাইভটা যথাযথ কি ফ্রেন্ডদের কাছে পৌঁছায় দেই। এই লাইভটা কিন্তু ওয়ান শট ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্বের উপরে, এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য দুইটার জন্যই সমান উপকারী। ওকে, দেখো ভার্ব, ইংরেজিতে আমরা ভার্ব কি পড়ি, ছোটবেলা থেকে পড়তেছি যে আই গো টু স্কুল, তাই না? ছোটবেলা থেকে পড়তেছে আই গো টু স্কুল। এখানে গো কি, এখানে গো হলো ভার্ব, এখানে গো হলো ভার্ব, কিন্তু প্রতিটা সিচুয়েশনে কিন্তু সেম থাকবে না। ওকে, গো, এখানে গো এর যে বেস ফর্মটি ইউজ হয়েছে, তুমি কিছু কিছু ব্যাপার চেঞ্জ করে দিলে, দেখো আমি নোট অন করি, দেখো আমি বলি প্রথম থেকে। ভার্ব কিছু নির্দিষ্ট ফ্যাক্টরের কারণে চেঞ্জ হয়। যেমন তোমার নাম বা কোনো প্রোনাউন, ঠিক আছে? তোমার নাম বা কোনো প্রোনাউন, এটা কিন্তু তুমি ফিউচারে লিখলে যেমন, পাস্টে লিখলে যেমন, প্রেজেন্টে লিখলেও কিন্তু সেম, তাই না? কিন্তু ভার্বটা কিন্তু সেম না, ঠিক আছে? তুবা লিখেছো, তুবা আমার আগের ক্লাসে খুব রেগুলার ছিল, মানে একদম অন টাইম এবং ফুল টাইম ক্লাস করেছিলে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। সুমাইয়া আক্তার সুমনা লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করছি, সো খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতা কলমটা রাখবা, ঠিক আছে? দেখো ভার্ব ইংরেজি গ্রামারে বা ইংরেজি আমরা যখন ভাষাটা শিখতে যাই, ইংরেজি ভাষায় একটা জিনিস সবচেয়ে মনে রাখতে হবে, সেটা হইলো ভার্ব যে টপিকটা আছে, ভার্ব যে ব্যাপারটা আছে, যেমন আই গো টু স্কুল, ওইখানে কি, ধরো আমি এখানে লিখবো, ধরো খুব সিম্পল লিখলাম, ঠিক আছে, ছোটবেলার এক্সাম্পল, পরে কিন্তু আমরা এই এক্সাম্পল গুলো নিব না। আই ইট রাইস, ঠিক আছে, আই ইট রাইস, এখানে কি ইট হলো ভার্ব, তাই না? বাট এখানে তুমি যদি এটার পাস্ট টেন্সে করে দাও, এটা কি হবে? আই এইট রাইস, তাই না? এই যে ইট থেকে এইট হয়ে গেল,
চেঞ্জ হলো কিন্তু ভার্ব, আই সেম আছে, রাইসও সেম আছে, ভার্বটা কি চেঞ্জ হচ্ছে না? ভার্ব চেঞ্জ হয়, এই জন্যই আলাদা একটা টপিক আছে যার নাম রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, প্রথমত তোমাকে বুঝতে হবে যে অন্য কিছু এভাবে চেঞ্জ হয় না। আমাদের যে ভার্ব টপিকটা পড়ি, ভার্ব কিছু ফ্যাক্টরের কারণে চেঞ্জ হয়। এই ফ্যাক্টর গুলো কি কি? ঠিক আছে, এই যে আমরা লিখেছি কিছু নির্দিষ্ট ফ্যাক্টর, হোয়াট আর দিস নির্দিষ্ট ফ্যাক্টর যেগুলোর কারণে ভার্ব পরিবর্তন হয়। ওকে, এই জিনিসটা আমাদের দেখা লাগবে। দেখো, ফ্যাক্টর 1 টেন্স, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেন্স। ফ্যাক্টর 2 নাম্বার, ফ্যাক্টর 2 3 পারসন। আরেকটা একটা আছে, এটা আমি আলাদা লিখতেছি, আরেকটা হলো ভয়েস। ভয়েস, তুমি বাক্যটা কিভাবে বলতেছো বা কোন ভয়েসে বলছো এইটার উপরে ভার্ব চেঞ্জ হয়। ঠিক আছে, সো একই ভার্ব তোমার কিন্তু আলাদা আলাদা রকম রূপ নিতে পারে জাস্ট ডিউ টু দিস ফ্যাক্টরস। ঠিক আছে, এই ফ্যাক্টর গুলোর কারণে তোমার ভার্বটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি আই ইট রাইস লিখছিলাম, আই ইট রাইস দেখতে পাচ্ছ, আই ইট রাইস লিখেছিলাম, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, বাট আই এইট রাইস যখন হলো, মানে আমি যখন পাস্ট টেন্সে নিলাম, তখন ওইটা দেখো ইট, এই ভার্বটা এইট হয়ে গেল। আর যখন আমি ফিউচারে নিব তখন হবে আই উইল ইট রাইস। তোমার মেইন ব্যাপারটা হলো তোমার আই এবং রাইস এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে, আই এবং রাইস কনস্ট্যান্ট থাকতেছে, বাট তোমার এই যে ভার্বটা চেঞ্জ হচ্ছে। সো এই কারণে আমরা রাইট ফর্ম অফ ভার্ব গুলো শিখি। ঠিক আছে, সো প্রথমেই একদম কিন্তু আমি গোড়ার থেকে শুরু করলাম যে রাইট ফর্ম অফ ভার্ব শেখা কেন জরুরি, কারণ ভার্ব চেঞ্জেবল, ভার্ব কনস্ট্যান্ট না, ভার্ব কিছু ফ্যাক্টরের কারণে চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা এখন দেখি, স্লাইডে আসি। দেখো, আজকের টপিকের পর তুমি মোটামুটি এই পুরাটা চার্ট বুঝবা। এই পুরা চার্ট কোনো বইয়ে আছে বলে আমার মনে হয় না, এরকম ভাবে কোনো চার্ট করে বোঝানো যাবে কিনা আমি জানি না, বাট আজকের টপিকের পর তুমি এইভাবে পুরাটা এক পেজে তুমি বুঝবা। এই পিডিএফটা ইনশাআল্লাহ শেয়ার করে দেবো তোমাদের সাথে, আমরা লাস্টে আবার এটা দেখবো। ওকে, প্রথমে প্রিকন্ডিশন। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা শেখার আগে কিছু জিনিস ক্লিয়ার থাকাই লাগবে, তাছাড়া তুমি রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা বুঝবা না। ওকে ওকে, দেখো, রাইট ফর্ম অফ ভার্ব টপিকটার শেখার আগে আমি বললাম যে ভার্ব কিছু কারণে চেঞ্জ হয়, কিছু ফ্যাক্টরের কারণে চেঞ্জ হয়। ফার্স্ট ফ্যাক্টর, তোমাকে ধরো এইচএসসি লেভেলে ওই অনুযায়ী আলোচনা করি। ঠিক আছে, প্রথমে প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজে কি ABCD এগুলো থাকে, তাই না? সো প্যাসেজের টেন্স তোমাকে ধরতে পারতে হবে। টেন্স মানে সময়কাল। ঠিক আছে, সময় বা কাল, এই জিনিসটা তোমাকে ধরতে পারতে হবে, কারণ তুমি কিন্তু ওইটা বেস করে তুমি ভার্বটা লিখবা। কোনো ঘটনা আগে ঘটছে পাস্ট টেন্সে লিখবা, কোনো ঘটনা বর্তমানে ঘটতেছে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবা। এই ব্যাপারগুলো কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। ওকে, এবার খেয়াল করি, দেখো সেন্টেন্স, সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তারপর সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, মানে একজন নাকি একাধিক। ঠিক আছে, এই টপিকটা ভয়েসের মধ্যে আমি বলি ইংলিশ গ্রামারের কোন কোন টপিক ক্লিয়ার থাকতে হবে একদম। টেন্স থাকতে হবে, ভয়েস থাকতে হবে, এবং সিঙ্গুলার প্লুরালের কারণ হচ্ছে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে হবে, যে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, এইটার উপরে বেস করে, সরি, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটার উপরে বেস করে কিন্তু ভার্ব চেঞ্জ হয়। সো এই টপিকটা তোমাকে ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, এ ব্যাপারে আমরা কিছু খোলামেলা আলোচনা করব এখানে। ওকে, আমরা একবার চলে যাই যে এই তিনটা টপিক আমরা একটু হালকা আলোচনা করে ফেলি। আমরা একটা প্যাসেজ বা একটা বাক্যের টেন্স কিভাবে বুঝবো, টেন্স বা সময় কেমনে বুঝবো, বাক্যটার দেখো হিন্ট কিরকম থাকতে পারে, কোন সাল বা সময় উল্লেখ থাকতে পারে। ধরো তোমাকে এভাবে লিখে দিল যে ইন 1991, তখন তোমাকে বুঝতে হবে যে এটা অতীতকাল। ঠিক আছে, এখানে কিন্তু বলা নাই বা ভার্বের ফর্ম দেওয়া নাই যে পাস্ট টেন্সে ভার্বটা আছে। সরি, এটা কত নাম্বার স্লাইড? এটা হলো 3 নাম্বার স্লাইড। ঠিক আছে, বাট আমরা রুলে এখনো ঢুকি নাই। ওকে, দেখো, সময় উল্লেখ থাকতে পারে, সময় বুঝে তুমি টেন্স বুঝবা। তারপরে ভার্বের ফর্ম, মানে ভার্বের ডিরেক্ট ফর্মটা থাকতে পারে, মানে ভার্বটা V1 আছে, V2 আছে নাকি V3 আছে, এটার উপরে বেস করে তুমি টেন্স ক্যাচ করতে পারবা বা টেন্সটা বুঝতে পারবা। তারপরে দেখো, সময় নির্দেশক কোনো ওয়ার্ড যদি থাকে, ধরো আমি বললাম যে ইউজুয়ালি, অথবা বললাম যে ইয়েস্টারডে, এরকম কিছু ওয়ার্ড দ্বারা আমরা বুঝি, এগুলো আমাদের রুলের মধ্যে আমরা পড়বো। ঠিক আছে, সো টেন্স আমরা বোঝা ব্যাপারটা দেখলাম। এরপরে দেখো সিঙ্গুলার প্লুরাল। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছ। সিঙ্গুলার প্লুরাল কেমনে বুঝবা?
সিঙ্গুলার হলো সবসময় একজনকে বোঝায়, ঠিক আছে। আর প্লুরাল সাবজেক্ট হলো একাধিক মানুষকে বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। প্রথম এক্সাম্পলটা নর্মাল, হি ড্যাশ কলেজ রেগুলারলি। তোমরা জানো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? এই যে হি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? সো আমরা বেসিক একটা নিয়ম জানি, ছোটবেলা থেকে পড়তেছি রাইট ফর্ম অফ ভার্বের। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ভার্বের সাথে কি যুক্ত হয়? এস অথবা ইএস যুক্ত হয়, তাই না? সো এখানে কি হবে? হি অ্যাটেন্ডস কলেজ রেগুলারলি। বুঝতে পারতেছো? হি অ্যাটেন্ডস কলেজ রেগুলারলি, এখানে কিন্তু জাস্ট বিকজ হি সিঙ্গুলার নাম্বার আমরা কিন্তু এস বা ইএস যুক্ত করছি। এখানে থার্ড পারসন প্লুরাল হলেও এস বা ইএস যুক্ত করতাম না। এবার দেখো সবচেয়ে ইন্টারেস্টিং এক্সাম্পল, তোমরা দেখতে পাচ্ছ যে ওবায়দুল কাদের এন্ড সালমান এফ রহমান ড্যাশ, মানে বি ভার্বের বোথ করাপ্ট পলিটিশিয়ান। এখানে বি ভার্ব বসবে। বি ভার্ব কোনগুলো আমরা জানি? আমরা নিশ্চয়ই জানি বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ আর, ঠিক আছে? এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো মধ্যে থেকে তুমি একটা চুজ করবে, ঠিক আছে? ওবায়দুল কাদের এন্ড সালমান এফ রহমান, এখানে বিভার বোথ করাপ্ট পলিটিশিয়ান, মানে এরা দুইজনই কি দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিল, তাই না? এবার দেখেন ওবায়দুল কাদের এন্ড সালমান এফ রহমান, এখানে দুইটা আনসার হইতে পারে। যেহেতু এরা দুইটা সাবজেক্ট, এরা কিন্তু একজন না, এরা দুইটা আলাদা আলাদা সত্তা, তারা এন্ড দ্বারা যুক্ত আছে। খেয়াল করেছো? দুইজন আলাদা মানুষ এন্ড দ্বারা যুক্ত আছে। মেইন কথা, প্লুরাল সাবজেক্ট একাধিক মানুষকে বোঝায়। এখানে একাধিক আছে নাকি নাই কমেন্টে জানাও তো। এখানে সেকেন্ড এক্সাম্পলে একাধিক সাবজেক্ট আছে কিনা একটু খেয়াল করো। অবশ্যই একাধিক সাবজেক্ট আছে, এন্ড দ্বারা যুক্ত আলাদা আলাদা একাধিক সাবজেক্ট আছে। সো এখানে অ্যান্সারটা হবে হয় আর অথবা ওয়্যার, বাট ওয়্যার দেওয়াটা একদম বেশি পারফেক্ট, কারণ দে আর নট রিয়েলি পলিটিশিয়ান নাও, ঠিক আছে? এখন কিন্তু পলিটিশিয়ান তারা একদম মেইন গ্রাউন্ডে নাই। সেক্ষেত্রে তারা যেহেতু ছিল, তুমি ওয়্যার দিলে এটা বেস্ট হবে, মানে বেস্ট হবে, ঠিক আছে? ওকে, ওয়্যার তাহলে এখানে বুঝতে পারছি আমরা যে সিঙ্গুলার এবং প্লুরাল এই ফর্মের কারণে কিভাবে চেঞ্জ হয়ে যায়। এটা যদি বুঝতে পারো তাহলে জানাও। তোমরা অনেকেই লিখেছো। আচ্ছা, আমি কমেন্টটা একটু চেক করি। ওকে, আর ওবায়দুল কাদের এন্ড সালমান এফ রহমান বোথ আর করাপ্ট পলিটিশিয়ান। ওকে, অনেকেই কমেন্ট করেছে একাধিক। জি ভাইয়া, একাধিক সাবজেক্ট থাকার কারণে কি হবে? একাধিক সাবজেক্ট থাকার কারণে এখানে প্লুরাল বিভার্ব হবে। ভার্বের মধ্যে যেগুলো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বা যে কোনো সিঙ্গুলার নাম্বারের সাথে যে বিভার্ব গুলো বসে, এগুলো কি সিঙ্গুলার। যেমন এম সিঙ্গুলারের সাথে বসে, ইজ বসে এবং কি ওয়াজ বসে। আর এবং ওয়্যার এই দুইটা হলো প্লুরাল। ওকে, আমরা বেশি টাইম দিব না। দেখো, আমরা এখন মেইন টপিকে ঢুকেই নাই। তারপরে প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েস কিভাবে বুঝবো, এই টপিকটা আসলে তোমাদেরকে এক টপিকে বোঝানোর মতো জিনিস না, ঠিক আছে? তোমার এইগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের প্রি কন্ডিশন, বা রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা শুরু করার আগে তোমার কোন টপিকগুলো ক্লিয়ার থাকাই লাগবে। এক হলো টেন্স, সেকেন্ড কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা সিঙ্গুলার প্লুরাল কোন সাবজেক্টের সাথে কেমন ভার্ব বসে, এই কনসেপ্টটা। তারপরে আসছে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস। এটা আমরা চিনবো কিভাবে? প্যাসিভ ফর্মে কেমনে চিনি? দেখো, প্যাসিভ ফর্মে সাবজেক্টটা কর্মক্ষম হয় না, তাই না? সাবজেক্টটা নিজের কাজ করার ক্ষমতা থাকে না, একটা কি লাইফলেস সাবজেক্ট থাকে। এবং প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজও করে না, ঠিক আছে? প্যাসিভ ভয়েসে সবসময় আমরা দেখবো যে স্ট্রাকচারটা যে কোনো বি ভার্ব প্লাস ভি3 থাকে। সেটা এম ইজ আর হতে পারে, ওয়াজ ওয়্যার হতে পারে, বিইং হতে পারে, বিন হতে পারে। কিন্তু প্যাসিভ ভয়েসে সব সময় ভি3 ইউজ দেখি। এবং অ্যাক্টিভ ভয়েসে সবচেয়ে উপায়, অ্যাক্টিভ ভয়েসে ভি3 ইউজ আমরা দেখি না। ভি3 যদি থাকেও এর আগে অবশ্যই হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব, ঠিক আছে? সো প্যাসিভ ভয়েস চেনার সবচেয়ে ভালো উপায় কি? তুমি দেখবা যে ভি3 আছে, ঠিক আছে? ভি3 থাকলে দুইটা জিনিস হইতে পারে, হয় এটা প্যাসিভ ভয়েস হবে, এদিকে প্যাসিভ হবে, নয়তো অ্যাক্টিভ সেন্টেন্সের পারফেক্ট টেন্স গুলো হবে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এখানেও ভি3 আছে। বাট এই ভি3 এর আগে সবসময় হ্যাভ ভার্ব বসবে, বাট ওইখানে কোনো হ্যাভ ভার্ব বসবে না। ওইখানে যে ভয়েসই হোক না কেন, যে টেন্সে হোক না কেন, এর আগে বি ভার্ব বসবে। সো আমরা চিনতে পারবো প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস জাস্ট এটার কি ভাইস ভার্সা। অ্যাক্টিভ
ফর্মে সাবজেক্টটি কর্মক্ষম হয়, নিজেই কাজ করতে পারে। তারপর অ্যাক্টিভ ফর্মে সাবজেক্ট নিজেই কাজও করে, এবং অ্যাক্টিভ ভয়েসে V3 শুধু পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার মনে আছে, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। ওকে ওকে, তাহলে সাবজেক্ট প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েস আমরা বুঝলাম। দেখো এক্সাম্পলটা দেখো, দ্য বুক ড্যাশ পাবলিশ ইন 1976। তুমি বুঝতে পারতেছো যে এটা প্রথমে তোমাকে দেখো ক্র্যাক করা কিভাবে করতে হবে, তুমি বুঝতেছো এটা পাস্ট। এবং বই, বই কি নিজে পাবলিশ করছে না বই পাবলিশ হয়েছে? বই তো নিজে পাবলিশ করে নাই, বইয়ের তো আর সেই কর্মক্ষমতা নাই, তাই না? বই কিন্তু পাবলিশ হয়েছে। সো তুমি এখানে শিওরলি তুমি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যাবা। ওকে, আমরা দেখি আমরা কিভাবে লিখবো। অ্যান্সারটা লিখবো দ্য বুক ওয়াজ পাবলিশড। ঠিক আছে, দ্য বুক ওয়াজ পাবলিশড in 1976। তারপরে দেখো হি ড্যাশ ব্র্যাকেটে ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। ঠিক আছে, সে গতকাল কাজটি করেছিল, সে গতকাল কাজটি করেছিল, এটা বোঝাচ্ছে। ইয়েস, সুমাইয়া আক্তার, সুমনা, চম্পা রয়, তোমরা ঠিক লিখেছো, ওয়াজ পাবলিশড হবে। ওকে, হি ড্যাশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে দেখো হি, হি একটা পার্সোনাল প্রোনাউন, এটা একটা মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়। মানুষ অবশ্যই কর্মক্ষম, সে কাজ করতে পারে, এবং সে কাজ একটা করেছিল, এটাই বলা হচ্ছে। সো এটা নিশ্চয়ই অবশ্যই তুমি প্যাসিভে না লিখে অ্যাক্টিভে লিখবা, তাই না? তাহলে এখানে কি জাস্ট তুমি পাস্ট ইনডিফিনিটে যেটা যে ভার্বটা লেখার কথা তুমি ওইটাই দিয়ে লিখবে। আচ্ছা, আমি আবার বলতেছি, আমরা কিন্তু রুল গুলো পড়তেছি না এখনো, আমরা কিন্তু প্রিকন্ডিশনটাই দেখতেছি যে ভয়েস অনুযায়ী আমরা কিভাবে চিনবো। ঠিক আছে, বেসিকটা বলতেছি। এবং যাদের টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ভয়েসের সমস্যা আছে, তোমরা অবশ্যই এই টপিকগুলো ক্লিয়ার হবে আগে। ওকে, ডিড, এক্স্যাক্টলি, রিপা সঠিক উত্তর দিয়েছো, তুবা তুমিও সঠিক উত্তর দিয়েছো। এখানে অ্যান্সারটা ডিড হবে, কেননা হি, এই যে সাবজেক্টটা, হি সাবজেক্টটা কি করছে? নিজেই কাজ করছে। ওকে, এবার দেখো আমরা মেইন টপিকে ঢুকবো। ঠিক আছে, দেখো আমি তোমাদের জন্য একটা ওয়ার্ড রেডি করছি, ডেঞ্জারাস। বাক্যে ডেঞ্জারাস যদি থাকে তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার বুঝতে পারছো যে কেন বললাম যে টেন্স টপিকটা ক্লিয়ার থাকতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে এটা একটা ভার্বের রূপ। যখন কোনো বাক্য কি অভ্যাসগত, যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ অথবা সচরাচর কোনো কাজ হয় এমন বোঝায়, আমরা সেখানে যে ভার্বটা ইউজ করি আমরা ওই ভার্বটা ইউজ করব। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন বলো? সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ, তাই না? বাকি অংশ, এইটা বেসিক স্ট্রাকচার। আমরা যখন দেখবো যে এই ডেঞ্জারাস বলতে এই যে এই ওয়ার্ড গুলো, ঠিক আছে, ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, তারপর এভরিডে, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সামটাইমস অথবা সেলডম, ঠিক আছে, এসতে। সো এই যে এই ডেঞ্জারাস তুমি ওয়ার্ড গুলো দেখতেছো, এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে তুমি ওই বাক্যটা কোন ফর্মে লিখবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমি বোঝাচ্ছি ওই বাক্যটার স্ট্রাকচারটা হবে এরকম, ভার্বের রূপটা হবে কেমন? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের রূপটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু এখানে জাস্ট একটা নোট আছে, সেটা আমি নেক্সট স্লাইডেই তোমাদের বলবো। সেটা হলো যদি এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি যুক্ত হবে? এস অথবা ইএস যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এস অথবা ইএস যুক্ত হবে ভার্বের শেষে। এটাই আমরা এখন দেখবো। দেখো এক্সাম্পলে লিখেছে হি ড্যাশ, না, হি অলওয়েজ ড্যাশ ব্র্যাকেটে স্পোক লিখেছে তোমাকে কনফিউজ করার জন্য, কিন্তু এখানে বিভিন্ন টাইপের ভার্ব দিতে পারে। ঠিক আছে, বিভিন্ন টাইপের ফর্ম, ভার্বের অনেক এলোমেলো হাবিজাবি ফর্ম, ঠিক আছে, এগুলো দিতে পারে। ওকে, রিসেন্টলি হবে ভাইয়া? রিসেন্টলি হবে না, রিসেন্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, দেখো হি ব্র্যাকেটে স্পোক দেওয়া দ্য ট্রুথ, এখানে অলওয়েজ যেহেতু আছে মানে সে সবসময় বলে, সচরাচরই বলে, এইরকম ধারণা যখন দেয় তখন আমরা কিন্তু টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। এবং হি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি এটার প্রেজেন্ট ফর্ম আগে লেখো স্পিক, স্পিক, এবং যেহেতু হি ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তুমি একটা এস যুক্ত করে দিবা। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, বুঝতে পারছো? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। কিন্তু দেখো একই ক্ষেত্রে
জাস্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, এই জন্য আমরা এস টা যুক্ত করেছি। এখানে ছিল আই ড্যাশ মাই টিথ ডেইলি, আমরা দাঁত কি করি, দাঁত ব্রাশ করি, ভার্বটা হবে ব্রাশ। ঠিক আছে, তুমি বুঝতে পারতেছো, ভার্বটা হবে ব্রাশ। আই ব্রাশ মাই টিথ ডেইলি, খুব ইজি। কি বেশি কঠিন? বহুত হার্ড, বেশি কঠিন না। ঠিক আছে, আই ব্রাশ মাই টিথ ডেইলি, এখানে কিন্তু আবার এস বা ইএস যুক্ত হবে না, কারণ এটা ফার্স্ট পারসন। ওকে, বুঝতে পারছি সবাই? সবাই একটু কমেন্টে জানাই, যদি বুঝতে পেরে থাকি আমরা একটু কমেন্টে জানাই। দেখেন, হি এর সাথে স্পিক্স হবে, আই এর সাথে জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে, কেননা আই ফার্স্ট পারসন। ওকে, শুধুমাত্র এস বা ইএস তখনই যুক্ত হবে। এইটা তোমাদের বারবার কেন বলছি জানো? এইচএসসি লেভেলে এসে, মানে একদম এইচএসসি দিচ্ছ বা অ্যাডমিশন দিচ্ছ, ওই টাইমে গিয়েও যদি দেখা যায় যে কারো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে ইয়া যুক্ত করে না, এস বা ইএস যুক্ত করে না, তাহলে আসলেই আফসোস লাগে যে আসলে 12টা বছর সে একটা ইনস্টিটিউশনাল এডুকেশনের মধ্যে ছিল, 12টা বছর সে ইংরেজি শিখেছে, কিন্তু এটা তো খুব বেসিক একটা ব্যাপার ছিল না, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা কি যুক্ত করব, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এটা কিন্তু খুব কমন। তুমি যদি বাইরে গিয়ে বা হায়ার এডুকেশনে গিয়ে এই ভুলটা করো, তোমাকে কিন্তু টিচাররা একদম জেনুইনলি জাজ করবে তুমি 12 বছর কি শিখেছো বা কি কেমন ইংলিশ শিখেছো। সো এটা খুব মানে খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা নোট আমি দিয়ে রাখছি, এরপর একটা নোটটা আছে। প্রথমত আমরা জানি যে এটা টেন্সের টপিক, যদিও এটা আমি খুব ডিটেল পড়াবো না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? বাক্যে যখন অভ্যাসগত কর্ম, এটাকে আরেকভাবে বলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা চিরন্তন সত্য, যেগুলো হবেই, ঠিক আছে, যেগুলো হয় সব সময় হয়, এগুলোকে সৃষ্টিকর্তা বাদে কেউ থামাইতে পারে না, এরকম যখন বোঝায় ইউনিভার্সাল ট্রুথ, যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি বারবার বলছি, অমুক টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা বলার উদ্দেশ্যটা কি? ওই বাক্যের গঠনটা কেমন হয়, গঠনটা কেমন হবে, এই সেম হবে যে ভার্ব সাবজেক্ট প্লাস বি1 প্লাস বাক্যাংশ। ঠিক আছে, একইভাবে এখানে দ্য সান এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে, দ্য সান ড্যাশ ইন দ্য ওয়েস্ট, এখানে কি বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ না? এই বাক্যটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, সেখানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে প্রেজেন্ট ফর্ম প্লাস এস যুক্ত হবে। ঠিক আছে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ওকে, সাইদা ইসলাম স্বর্ণা সঠিক বলেছো, সেটস। সালাম দিয়েছো অনেকে, ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের জবাব দেওয়া আসলে সম্ভব হচ্ছে না, বাট আমার পক্ষে, আমি যে একা মানুষ তাই না, একার পক্ষ থেকে সবাইকে সালাম দিয়ে দিলাম। ওকে, এক্স্যাক্টলি ইয়াসিন আরাফাত, মুনমুন, মিতু, তোমরা ঠিক লিখেছো, কমেন্টে ঠিক লিখেছো, সেটস, আনসার হবে সেটস। তারপরে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি একটু আগে আলোচনা করেছি, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট অথবা এনি নেম। ঠিক আছে, এনি নেম, যে কোনো নাম, এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচিত হয়, যেটা একই সাথে থার্ড পারসন এবং একটা সত্তা, একক সত্তা। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার মানে একক সত্তা। ওকে, এক বচন বলে যেটা, তাহলে ভার্বের সাথে বেস ফর্মের সাথে কি হবে? এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, ক্লিয়ার? মাই মাদার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে তোমাকে লাভ দিয়েছে, বাট এখানে অ্যান্সারটা হবে কি? তুমি ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখবা, তারপরে এস যুক্ত করবা, যেহেতু মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লাভস, এক্স্যাক্টলি, চম্পা রয় ঠিক লিখেছো। দেখি তোমরা বিভিন্ন পেজ থেকে লাইভটা দেখতেছো, তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সার গুলো জানাবে। ওকে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যত ব্যাপার আছে আমরা ওইটা দেখলাম। এবার আমরা আরেকটা টেন্সের ক্ষেত্রে আসবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, রাঙামাটি থেকে একজন ক্লাস করছো, ওয়েলকাম টু দ্য ক্লাস, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো। ওকে, এক্স্যাক্টলি, তোমরা ঠিক লিখেছো, লাভস। আমরা এখন নেক্সট রুলে যাই। দেখো, যদি বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে, নাও, at this moment, at present, day by day, gradually, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি দেখো, এগুলো একটা টেন্স ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই ওয়ার্ডগুলো কি ইন্ডিকেট করতেছে? বাক্যের টেন্স। দেখো, আমি যখন বলতেছি যে এখন, আমি এখন কি করতেছি, হোয়াট এম আই ডুইং নাও, এই যে আমি দেখো কি বললাম, হোয়াট এম আই ডুইং নাও, আই এম কি বলে, আই এম টেকিং আ ক্লাস রাইট নাও, তাই না? আই এম টেকিং আ ক্লাস নাও, এই যে নাও এর সাথে আমি কিভাবে বললাম, আমি ক্লাস নিচ্ছি। ওকে, নিচ্ছি মানে এই মুহূর্তে কাজটা চলমান। আচ্ছা, এখানে একটা ভুল আছে, এখানে স্লাইডগত ভুল, এটা হবে কন্টিনিউয়াস। ঠিক আছে,
এটা হবে কন্টিনিউয়াস। ওকে, স্লাইডে ত্রুটি থাকতে পারে, টেকনিক্যাল ত্রুটি। যদি নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি এগুলো থাকে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তাহলে দেখেন এই ওয়ার্ডগুলো যদি থাকে, আমি তোমাকে বললাম ধরো টেম্পারেচার, টেম্পারেচার ড্যাশ ব্র্যাকেটে রাইজ গ্র্যাজুয়ালি, টেম্পারেচার গ্র্যাজুয়ালি বা কন্টিনিউয়াসলি বাড়তেছে। সো এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখাই দেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব ইজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? যে ডুইং, গোয়িং এই ফর্মগুলো থাকবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট অনুযায়ী তুমি এম বসাবা, ইজ বসাবো অথবা আর বসাবো, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করবা। এখানে টেম্পারেচার, টেম্পারেচারের সাথে আমরা কি ইউজ করব? ইজ বসবে না, আর বসবে না, এম বসবে। এম তো বসবে না, আরও বসবে না, এখানে বসবে ইজ, রাইজিং, তাই না? টেম্পারেচার ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, টেম্পারেচার ইজ রাইজিং গ্র্যাজুয়ালি। অনেকে অ্যান্সার দিচ্ছে। এবার আমরা এই প্রশ্নে আসি। আই ড্যাশ আ লেটার টু মাই সিস্টার নাও। আমি এখন আমার বোনকে চিঠি লিখতেছি, এটাই বোঝাতে চাচ্ছে, কারণ নাও আছে। নাও একটা টেন্স ইন্ডিকেটর। ওকে, তোমাকে নাও বলছে যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে বলতে কি বোঝাচ্ছে? মানে এই বাক্যটার স্ট্রাকচার হবে এই রকম। এখন এই রকম স্ট্রাকচার কোনটা আছে দেখো, সাবজেক্টের পরে এই সাবজেক্টটা দেওয়াই আছে, এটাই সাবজেক্ট। এখন এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে তোমরা বলো? কয় নম্বরে এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে? তানজিল আহমেদ, রিসেন্টলি থাকলে, রিসেন্টলি এক্সাম্পলটা আমরা পরে দেখবো, একটু পরেই। রিসেন্টলি থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, এবার তাহলে বুঝতে পারতেছেন এম রাইটিং, দিস ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ তোমার এই রুলের সাথে কিন্তু এটাই যাচ্ছে। ওকে, এবার দেখেন আমি একটু মাঝে মাঝে ফার্স্ট আগাইতেছি, কারণ আজকে অনেকগুলো স্লাইড। ঠিক আছে, ওয়ান শট ক্লাস, সো ফুল টাইম প্রেজেন্ট, দিমাগ প্রেজেন্ট রাখতে হবে। ঠিক আছে, দিমাগ প্রেজেন্ট না রাখলে কিন্তু অনেক বড়সড় মিস করবা। ওকে, এবার দেখেন যে কিছু কিছু ফাইনাইট ভার্ব, এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজির যে ফর্মটা, ওইটা নিয়ে আমরা আলোচনা করবো, এখনো কিন্তু অন্য টেন্সে যাব না। ঠিক আছে, এবার দেখেন আমরা ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব কি চিনি আমরা? ভার্বের বিভিন্ন রূপ আছে, আমি বলি। এক মিনিট, আচ্ছা এটাতেই লিখি, ওয়েট, তোমারে এখানে লিখি ভার্ব। ঠিক আছে, ভার্বের রূপগুলো দেখো। ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আছে, ফাইনাইট, নন ফাইনাইট। তোমার কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব শেখার আগে এই টপিক গুলো খুব ভালো মতো ক্লিয়ার হওয়া লাগবে। ওকে, ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দুইটা অংশ দেখতে পাই, যে প্রিন্সিপাল, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। এই জিনিসগুলো খুব ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে। আমি আরেকবার বলে দিচ্ছি, তাও রিকল করাই দিচ্ছি। ঠিক আছে, ফুললি পড়াইতে মনে হয় না ফুললি টাইম নিয়ে বোঝাতে পারবো। ওকে, ভার্ব দেখেন, ভার্বের ফাইনাইট রূপ কোনটা জানো? এই যে ধরো তোমাকে আমি বললাম যে আই লাইক টু রাইট লেটার্স, আই লাইক টু রাইট লেটার। দেখো এই বাক্যে ভার্ব আছে মোটামুটি দুইটা। কি কি ভার্ব আছে? একটা হলো লাইক, একটা আছে টু রাইট। দুইটা ভার্ব আছে না? দেখো এখানে ভার্ব আছে দুইটা, লাইক এবং টু রাইট। তোমরা বলতে পারবা যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট? ফাইনাইট এবং নন ফাইনাইট বোঝার একটা সহজ উপায়, একটা মানে সবচেয়ে বেস্ট ট্রিক এভার হইলো, তুমি ওই বাক্যের টেন্স চেঞ্জ করে দাও। টেন্স চেঞ্জ করে লেখো, দেখো কোন ভার্বটা পরিবর্তন হয় এবং কোন ভার্বটা পরিবর্তন হয় না। দেখো আই লাইক টু রাইট লেটার, ঠিক আছে? এখানে তুমি ধরো অতীত টেন্সে নিয়ে যাবা। অতীত টেন্সে নিয়ে গেলে তুমি কিভাবে লিখবা? আই লাইকড, তাই না? আই লাইকড হবে আই লাইকড, দেখো ইডি যোগ করলা লাইকড সাথে, লাইকড টু রাইট লেটার, লেটার্স যুক্ত করে দিই, লেটার্স। ঠিক আছে, এই যে কোন ভার্বটা পরিবর্তন হলো আর কোন ভার্বটা হলো না,
দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, ফাইনাইট এবং নন ফাইনাইট চেনা। দেখো লাইক, এখানে এখানে কি ছিল, এখানে লাইক ছিল আর এখানে লাইকড হয়ে গেল, এটা কি চেঞ্জড, এটা চেঞ্জড। বাট টু রাইট, এটা কি কোনো চেঞ্জ হয়েছে? টু রাইট কোনো চেঞ্জ হয় নাই। দেখেন ফাইনাইট হলো লাইক, নন ফাইনাইট হলো টু রাইট। এক্স্যাক্টলি। কেন, কিভাবে চিনবো? জাস্ট মুখস্থ করে চিনবো না, আমরা একদম ব্যবহারিক ভাবে চিনবো। আমরা এই বাক্যের টেন্সটা চেঞ্জ করলাম, আই লাইক টু রাইট লেটার। দেখো এইটা কি কনস্ট্যান্ট, তাই না? এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, এইটা ধ্রুব, আর ওইটা কি চেঞ্জ হয়ে গেল। দেখো যেটা চেঞ্জ হয়, যেটা চেঞ্জ হয় এইটা ফাইনাইট। যে ভার্বটা সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়ে যায় ওইটা ফাইনাইট। আর যে ধরনের ভার্ব গুলো সব সাবজেক্ট ভেদে, সব টেন্স ভেদে একইভাবে ইউজ হয়, ঠিক আছে, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এইগুলো আমরা যখন ভার্ব টপিকটা পড়বো ওইটা কিন্তু খুব ভালো মতো পড়বো নন ফাইনাইট ভার্ব গুলো, ঠিক আছে। সো মেইনলি জেনে রাখো যে টেন্স চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ হয় ওইটা ফাইনাইট, টেন্স চেঞ্জ করলেও যে ভার্বটা চেঞ্জ হয় না ওইটা হইলো নন ফাইনাইট, ঠিক আছে। এখন আমরা দেখি, আমি একটু মুছলাম এগুলো, জাস্ট এইটুকু মুছবো কারণ এটা সলভ করব। উড ইউ, দেখো যদি ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব তারপরে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ, কিছু ফ্রেজ আছে, ফ্রেজ টপিকটা যখন পড়বে, ধরো এই যে উইথ আ ভিউ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, এই দুইটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, আর এইগুলো হলো ফাইনাইট ভার্ব হিসেবে বুঝতে পারি, ঠিক আছে, এগুলো হলো ফাইনাইট ভার্ব। এগুলো যদি ফাইনাইট ভার্ব হিসেবে বসে, এগুলো যদি ফাইনাইট ভার্ব হিসেবে বসে অথবা যদি এই প্রিপোজিশনাল ফ্রেজ গুলো থাকে, তাহলে নন ফাইনাইট ভার্ব ব্যবহার হয় জিরান্ড। জিরান্ডের রূপটা কেমন বলতো? ভার্ব প্লাস আইএনজি। এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। দেখো উড ইউ মাইন্ড, এটা খেয়াল করো, উড ইউ মাইন্ড, এখানে মাইন্ডটা কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এটা মাইন্ড হলো এখানে ফাইনাইট। উড ইউ মাইন্ড টু গিভ মি আ গ্লাস, গিভ মি আ প্লেট, শুধু গিভ মি আ প্লেট, গিভিং মি আ প্লেট, ইফ ইউ গিভ মি আ প্লেট, কোনটা হবে অ্যান্সার? এটা খেয়াল করেন, এগুলোর পরে সবসময় জিরান্ড বসে বা ভার্বের আইএনজি ফর্মটা বসে, ঠিক আছে, এই যে কিছু নির্দিষ্ট ফাইনাইট ভার্ব এবং প্রিপোজিশনাল ফ্রেজ। উড ইউ মাইন্ড, অথবা যদি আমি বললাম যে আই সাজেস্ট ডুইং দিস, ঠিক আছে, আই সাজেস্টের পরে কি ডুইং দিস বলতে পারবো। সো উড ইউ মাইন্ড, এখানে যেহেতু মাইন্ড ফাইনাইট ভার্বটা ছিল, এরপরে আমি কি গিভিং দিব। বুঝতে পারছেন? বুঝতে পারলে অবশ্যই জানান। এ লিখেছো না, টু গিভ হবে না, কারণ স্বর্ণা আমি তোমাকে বলি যে এখানে দেখো কিছু নির্দিষ্ট ফাইনাইট ভার্ব লিখেছিলাম, এখানে দেখো মাইন্ড, সাজেস্ট, স্টার্ট, স্টপ, এগুলোর পরে সবসময় নন ফাইনাইট ভার্ব হিসেবে জিরান্ড ইউজ করি আমরা। জিরান্ড কি? জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন এটা নাউনের মতো কাজ করে। উড ইউ মাইন্ড গিভিং মি আ প্লেট, ঠিক আছে, মেইন কথা কিন্তু আমি তুমি কি আমাকে দিবে এটা জিজ্ঞেস করি নাই, তুমি কি দিতে মাইন্ড করবে এটা জিজ্ঞেস করছি। সো মাইন্ড করাটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, তুমি কি দিতে মাইন্ড করবে, মাইন্ড করাটাকে আমরা বেশি কি স্পটলাইটে রাখছি। ওকে ওকে, এবার দেখি, দেখেন এখন আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সেই আছি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো দেখলে আমাদের মনে হয় যে এগুলো মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই মুহূর্তে হচ্ছে, বাট এইগুলো কিন্তু এই মুহূর্তে নাও হতে পারে। কিভাবে না হতে পারে? আমি বললাম যে আই এম গোয়িং টু বাই এ কার, গোয়িং টু বাই আ কার, একটু খেয়াল করেন তোমার স্ট্রাকচার অনুযায়ী এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি স্ট্রাকচারটা দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি আমি গাড়ি কিনতে রওনা দিয়ে দিছি গেট খুলে, মানে আমি কি যাচ্ছি গাড়ি কিনতে? আমি কিন্তু এটা বলি নাই, আমি কিন্তু নিকট ভবিষ্যতের কথা বলতেছি, ঠিক আছে, নিকট ভবিষ্যতের কিছু আমাদের ইন্টেনশন, কিছু আমাদের নিয়ত, কিছু আমাদের প্ল্যান, এগুলো বোঝাতে আমরা কিন্তু এই যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এগুলো ব্যবহার করি, এবং এগুলো অনেকটা মডাল অক্সিলারির মতো কাজ করে। আমরা যেভাবে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, অট টু, ইউজ টু এগুলো ইউজ করি, একইভাবে আমরা এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু ইউজ করে থাকি, মডেলের মতো কাজ করছে এগুলো, ঠিক আছে, এবং এগুলো নিকট ভবিষ্যতের ধারণা দেয়, মানে এগুলোর টেন্স কিন্তু এক্স্যাক্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এগুলোর টেন্সটা অনেকটা ফিউচার ইনডেফিনিটের মতো।
ওকে, দেখো দে ড্যাশ টু আ কনসার্ট টুমরো, তারা কালকে যাবে। টুমরো, হ্যাঁ তুমি কিন্তু এখানে যদি অপশনে উইল গো থাকতো ওইটাও রাইট, ঠিক আছে, উইল গো তো হবেই, এটা তো ফিউচার ইনডিফিনিট, এটা হবেই, ঠিক আছে, বাট অপশনে তো এটা নাই। অপশনে কোনটা হবে? অ্যান্সার ইয়াসিন আরাফাত লিখছে অ্যান্সার ডি, অ্যান্সার ডি হবে না। উইলের পরে ডিরেক্ট গোয়িং হতে পারে না অ্যাক্টিভ সেন্টেন্সে, ঠিক আছে, প্যাসিভেও হতে পারে না। দেখো আমি এটা বললাম না যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো কিসের মতো কাজ করে? মডেলের মতো কাজ করে। এবং এগুলো এই যে এখানে কিন্তু স্ট্রাকচার যদি ভাঙো মনে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন এম আছে তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট আসলে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কাজ করছে? অ্যান্সার দাও তো, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কাজ করছে? আচ্ছা কোয়েশ্চেনের অ্যান্সার চাইনি, তুমি আমাকে বলো যে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কি কাজ করতেছে? দেখি তোমাদের কমেন্টে ওয়েট করি যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কাজ করছে নাকি করছে না। সবাই একটু দ্রুত জানাই ফেলো। তানজিল আহমেদ লিখেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কাজ করছে না। এক্স্যাক্টলি, এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কাজ করছে না, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা আমরা বোঝাই যে কাজটা এই মুহূর্তে এখন হচ্ছে। যেমন আমি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করতেছো, এই মুহূর্তে এখন হচ্ছে চলমান, বাট আমি যে গাড়ি কিনতে যাব, তারা যে কনসার্টে যাবে, এর কোনো কাজই কি চলমান না, ঠিক আছে, এই কাজটা ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে হবে। থ্যাংক ইউ, অনেকে উত্তর দিয়েছো। সো এখানে দেখো টুটা দেওয়াই আছে, তাহলে কি এর সাথে জাস্ট আর গোয়িং যুক্ত হবে, তাই না? আর গোয়িং, আর গোয়িং কেন হলো? কারণ এখানে দে আছে, প্লুরাল, প্লুরাল জন্য এখানে আর লিখেছি, ঠিক আছে। এটা বুঝতে পারলে সবাই জানান। এক্স্যাক্টলি, সবাই লিখেছো না। নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম একটু ভুল করেছো, ইয়েস, নো নট ইয়েস। আমি কিন্তু বুঝিয়েছি যে স্ট্রাকচারের দিক থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো হইলেও ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, কারণ ওইটা তোমাকে অর্থ ভাবতে হবে। তোমাকে কিন্তু রুল মুখস্থ করে, ধরো রুল পড়ছো 10-12 বার পড়ছো, মুখস্থ করে ফেলছো, তুমি ওইটা পড়লা যে আরে এম আছে তারপর ভার্ব প্লাস আইএনজি আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতোই তুমি ইউজ করতেছো, বাট অ্যাকচুয়ালি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস না। তুমি দেখো আই এম গোয়িং টু বাই এ কার, মানে আমি একটা গাড়ি কিনবো, ঠিক আছে, আমি কিনতে যাচ্ছি, মানে কি কিনতে বের হই নাই, রওনা দেই নাই, মানে এই মুহূর্তে যাচ্ছি না কিন্তু। ওকে ওকে, দেখেন এবার আমরা নেক্সট কোয়েশ্চেন আসি। এবার তোমাদের অনেকে কোয়েশ্চেন করতেছিল যে রিসেন্টলি থাকলে কি করব। দেখো এই টেন্স ইন্ডিকেটর যদি থাকে, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো যদি থাকে তাহলে টেন্স কি হবে? কোন টেন্সে আমরা লিখবো? আচ্ছা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো তানজিল আহমেদ, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রথম থেকে আরেকবার, ঠিক আছে, আরেকবার জাস্ট ভালো মতো শুনবা, আমি প্রথম থেকে বোঝাচ্ছি। আমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার জানি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? যে কাজগুলো এই মুহূর্তে হচ্ছে, যে কাজগুলো এই মুহূর্তে চলমান আছে, ওইটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা হলো এইরকম, যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো তুমি দেখো এই বাক্যটা তো তাহলে দেখে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতোই কাজ করছে, কিন্তু এটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কাজ করছে না। কেন করছে না আমি বলি, এই রুলটা পড়ো, এম গোয়িং টু, ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু, ঠিক আছে, এই তিনটা একসাথে পড়বা। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এই ব্যাপার, এই তিনটা যদি বসে বাক্যের মধ্যে, এগুলো মডেল অক্সিলারির মতো কাজ করে। এটা যদি নাও বুঝো থাক, এগুলো ভবিষ্যতের ধারণা দেয়, নিকট ভবিষ্যতের ধারণা দেয়, বা এগুলা ফিউচার ইনডেফিনিটের একটা ধারণা দেয়, ঠিক আছে। মানে আমি আই এম গোয়িং টু বাই এ কার, মানে এইটা না যে আমি এখন দরজা বের হয়ে আমি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে আমি কিনবো, আমি খুব তাড়াতাড়ি কিনবো। আই এম গোয়িং টু ডু ইট, মানে কি আমি এটা করবো। ওকে, বুঝতে পারছেন? সো এখানেও দেখো টুমরো আছে, টুমরো কিন্তু একটা টেন্স ইন্ডিকেটর ফিউচার ইনডিফিনিটের, বাট এখানে এই জন্য তুমি কি উইল গোয়িং ভুলভাল লাগাই দিবা যে এটা ফিউচার, আমি বুঝে ফেলছি এটা ফিউচার টুমরো দেখে, তার মানে তো এইগুলো দাগানোই যাবে না, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে কিন্তু করা যাবে না, বুঝতে পারছেন? সো এখানে যেহেতু টুমরো আছে, এ ধরনের আরো বেশি আর গোয়িং টু হবে। ওকে, এটা কিন্তু ঢাবির প্রশ্ন আসছিল। এবার দেখেন অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, এগুলো কি বোঝায়? ওকে থ্যাংক ইউ, বুঝতে পারছেন। অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, লেটলি,
এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বাক্যটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝাচ্ছে বাক্যটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেন, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অলরেডি, এই দেখো অলরেডি টেন্স ইন্ডিকেটর পাইছো অলরেডি, ঠিক আছে? ওই যে অলরেডি শুরুতে দেখতে পাচ্ছ, এখানে অলরেডিটা আছে। তো তুমি বুঝতে পারতেছো কিন্তু এখানকার টেন্সটা তোমাকে হিন্ট দিয়ে দিছে যে এটা কি হবে। সো অ্যানসার তুমি বুঝতে পারতেছো যে হ্যাভ ভার্ব থাকবে এবং V3 থাকবে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এইটা একটা কালেকটিভ নাউন। এটা যদি একসাথে আমি বুঝি, একটা টিম, দল, গ্রুপ, এগুলো হলো কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউনের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। সো এখানে হ্যাভ হবে না, ঠিক আছে? হ্যাভ বসে প্লুরালের সাথে, এখানে হ্যাজ হবে। হ্যাজ প্রুভড ইটস ওয়ার্থ। এখন কথা হইল, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে আসলে এটার ওয়ার্থ শো করছে? আমাদের এক্সপেকটেশন রাখতে পারছে? এটা আমি কোনো কমেন্ট করবো না, পার্সোনাল ওপিনিয়ন দেবো না, এটা তোমরাই হইলো জানাইতে পারো কমেন্টে। একটু রিফ্রেশমেন্ট দরকার আছে। ওকে, দেখি আমরা আবার রিকল করতেছি। এই টেন্স ইন্ডিকেটর যদি থাকে, এইগুলো যদি থাকে টেন্স ইন্ডিকেটর, এগুলো কি? টেন্স ইন্ডিকেটর, মানে এগুলো টেন্সকে ইন্ডিকেট করে, ঠিক আছে? বলতেছে যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হেল্পিং ভার্ব বসে তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে দেখেন এখানে একটা সাবজেক্ট বসাইছে, পুরাটা কিন্তু সাবজেক্ট, এটা এখানে পুরাটা সাবজেক্ট এবং এখানে অলরেডি ছিল, এজন্য তুমি হ্যাজ প্রুভড লিখেছো। ওকে, আমরা নেক্সটটা দেখি। খুব ইজি। এইটা কেন দিচ্ছি আমি একটু পরে বলবো, ঠিক আছে? ইনফিনিটিভের ক্ষেত্রে, ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। আমরা ইউজুয়ালি উদ্দেশ্য বোঝাই। ইনফিনিটিভ হলো ওয়ান টাইপ অফ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে বুঝতে পারছি? তখন কিন্তু বোঝাইছিলাম যে ভার্ব গুলো টেন্স চেঞ্জ করলেও চেঞ্জ হয় না, ঠিক আছে? ইনফিনিটিভের স্ট্রাকচার হলো টু প্লাস ভার্ব, ঠিক আছে? টু প্লাস ভার্ব। যেমন আই ওয়ান্ট, ব্র্যাকেটে ধরো কোনো কিছু দেওয়া, দেখো ওয়ান্ট, এখানে তুমি বুঝতে পারছো আমি চাই, আমি কি চাই, কি করতে চাই এটা বলা নাই। এখানে ওয়ান্ট কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব। সো এখানে আর যাই থাকুক না কেন, একই ক্লজের মধ্যে কিন্তু কি করবা? এক ক্লজের মধ্যে কি আরেকটা ফাইনাইট ভার্ব থাকবে এখানে? এখানে দেখো আই ওয়ান্ট, অ্যান্সার হবে টু ডু, ঠিক আছে? আমি কাজটি করতে চাই, আমার উদ্দেশ্য বোঝাচ্ছে কি চাই, ঠিক আছে? আচ্ছা, এখানে এখন তুমি বলতে পারো যে টু, আমি তোমাকে ধরো বললাম ইন জেনারেল যে টু এর পর ইউজুয়ালি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? এখন কথা হইলো দুইটা এক্সাম্পল আছে, উইথ আ ভিউ টু আর একটা লুক ফরওয়ার্ড টু। এগুলোর সাথে কেন ভাইয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না? বলেন তো এগুলোর সাথে কি বসে? এই দুইটা প্রিপোজিশনাল ফ্রেজের সাথে কি বসে? দেখি তোমাদের কমেন্ট চেক করি। এই দুইটা প্রিপোজিশনাল ফ্রেজের সাথে সবসময় ভার্বের আইএনজি ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম বসে, ভার্ব প্লাস আইএনজি। তার একটা কারণ কি? এই রুলটা কিন্তু আমরা পড়ে আসছি, বাট আমি তোমাকে এক্সপ্লেইন করি নাই তখন। এক্সপ্লেইন কেন করি নাই বলি। টু প্লাস ভার্ব, এই টুটা ভার্বেরই অংশ, নন ফাইনাইট ভার্বের অংশ এই টুটা, ঠিক আছে? এখানে কিন্তু কি, এখানে কিন্তু প্রিপোজিশন টু না, ঠিক আছে? আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, তুমি যদি বলতা যে আই এম গোয়িং টু বাংলাদেশ, তখন এটা প্রিপোজিশন, বাট এটা প্রিপোজিশন টু তো না। ওকে, বুঝতে পারছো? এটা ভার্বের অংশ, ভার্বের অংশ। এবং এই টু গুলা ভার্বের অংশ না, এই টু গুলা প্রিপোজিশনাল ফ্রেজের অংশ। বইয়ে তো লেখা থাকে যে এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়, বাট কখনো কি দেখছো যে এইভাবে, মানে বইয়ে লেখা আছে যে এই টু কেন? আসলে আমি ভাবি যে কেন লেখা থাকে না, এই কি বলে এক্সপ্লেনেশন গুলো কেন থাকে না? এই এক্সপ্লেনেশন গুলো থাকলে কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে তোমার কাছে। এইগুলো প্রিপোজিশনাল ফ্রেজের অংশ। সো এটার কিন্তু প্রভাব পড়বে না। এখানে টু আছে তার জন্য কি ভার্বের বেস ফর্ম বসবে? কখনো বসবে না। এটা ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওই টুটা প্রিপোজিশনের অংশ, ফ্রেজের অংশ, আর এই টুটা ভার্বের অংশ, ঠিক আছে? সো তোমার এখানে কিন্তু টু থাকলে এমনিতেই ভার্ব ওয়ান বসবে।
বুঝতে পারছেন? এখন এই এক্সপ্লেনেশনটা কে বুঝতে পারছেন সবাই একটু ক্লিয়ার লেখেন কমেন্টে। বলেন। সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন। ওকে, মেহেদি হাসান টুকু তুমি লিখেছো ক্লিয়ার, আরেকজন লিখেছো ক্লিয়ার। লুবনা বিনতে লুৎফর লিখেছো ক্লিয়ার। লুবনা, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার আগের স্টুডেন্ট। হ্যাঁ, সৈকত সুজন তুমি অবশ্যই ক্লাসটি করতে পারো। এসএসসি 25 ব্যাচ হলেও রাইট ফর্মের ভার্ব সবসময় লাগে। থ্যাংক ইউ সুমন ইসলাম, সাব্বির হোসেন। ওকে, দেখেন এরকম ক্ষেত্রে যখন বুঝবো আই ওয়ান্ট, আমি কি চাই, কি করতে চাই, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? ওকে, এবং আমি আগের গুলোতে যে ফাইনাইট ভার্ব গুলো লিখে দিয়েছিলাম, স্টপ, স্টার্ট, সাজেস্ট, মাইন্ড, এগুলোর পরে তুমি জিরান্ড ইউজ করবা। ইউজুয়াল আই ওয়ান্ট এর সাথে কিন্তু তুমি ডুইং লিখবা না, ঠিক আছে? আই ওয়ান্ট এর সাথে ডুইং লিখবা না। ওই যে আমি কয়েকটা নির্দিষ্ট লিখে দিয়েছিলাম না, পরীক্ষায় দেখবা ঘুরে ফিরে এই জিনিসগুলোই আসে, ওই ভার্ব গুলোই আসবে। যদি তোমাকে জিরান লিখতে বলে, মানে চাই যে তুমি জিরান লিখবা, তখন তোমাকে ওই ভার্ব গুলোই দিবে। এখানে তুমি কিন্তু কি লিখবা না, এখানে কিন্তু শুধু ডুইং লিখবা না। ওকে, তারপরে দেখেন মডাল অক্সিলারি, এটা খুব কমন ভার্বের টপিক। মডাল অক্সিলারি কিছু ধরনের পার্টিকুলার অক্সিলারি ভার্ব আছে, যেমন ক্যান, could, shall, should, will, would, may, might, must, have to, has to, এগুলো মডেলের মতো কাজ করে। তারপরে need, dare, ঠিক আছে? আরো কিছু আছে, আমি লিখে দেই, used to, ought to, তারপর am to, is to, are to, am is are plus to, শুধু am is are না কিন্তু, শুধু am is are হলো বি ভার্ব, am is are plus to, ঠিক আছে? এইটা। তারপরে দেখি কিছু মিস গেছে কিনা, মনে হয় না গেছে। কিছু গেলে তোমরা কমেন্টে লিখে দিতে পারো। এইগুলোর পরে সব সময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, বি, ঠিক আছে? বি লিখলাম শর্টে। ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে একদম প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? বেস ফর্ম মানে একদম প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম সবসময় বসবে। দেখো রাহিমা কুড নট, ঠিক আছে? নট থাকলেও প্যারা নাই, মানে এখানে কুড আছে, তাই না? কুড কি মডেল অক্সিলারি? তোমরা একটু লিস্টটা দেখো তো, কুড কি মডেল অক্সিলারি? আমরা দেখতে পাচ্ছি কুড, এই যে কুড কি দেখা যায়? মডেল অক্সিলারি ব্যবহার আছে। মডেল অক্সিলারি আছে মানে তোমার যে মেইন ভার্বটা হবে, ঠিক আছে? মেইন ভার্বটা কি হবে? আচ্ছা, এটা ধরো ব্র্যাকেটে ছিল, গিভ, কুড নট গিভ মি এনি সলিউশন, এখানে মেইন ভার্বটা কিন্তু গিভ ই হবে, ঠিক আছে? বেস ফর্মটাই হবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, অট টু, ইউজ টু, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ, তারপর কি ইউজ টু, অট টু তো বললাম। এইগুলা সবগুলা পরে ভার্বের বেস ফর্ম বসবে শুধু, ঠিক আছে? এখানে তাহলে গিভ ই বসবে, যেটা আছে ওইটাই বসবে। কুড নট গিভ মি এনি সলিউশন। তবে শুড আই ব্র্যাকেটে ডু ইট, এখানে কি বসবে? ডিড বসবে নাকি ডান বসবে? বলেন তো। ডিড বসবে না ডান বসবে? কোনোটাই বসবে না, ঠিক আছে? ডিডও বসবে না, ডানও বসবে না। এখানে যেহেতু শুড আছে, শুড কি একটা মডেল অক্সিলারি না? দেখেন তো, মডেল অক্সিলারি সবগুলো মুখস্থ করে ফেলবা। ছোটবেলায় আমি সেই ক্লাস 4-5 মুখস্থ করছি, তারপরে আমার কখনো মডেল অক্সিলারি মনে পড়ে, মানে মনে করতে হয় নাই অ্যাকচুয়ালি। শুড আই, এখানে যেহেতু শুড এর আছে, শুড এর প্রভাবে এখানে ভার্বের বেস ফর্মটাই বসবে। ওকে, মডেল অক্সিলারি ব্যাপারটা অনেক ইজি, এখানে বেশি টাইম আমি নিব না। তারপরে দেখেন এবার প্রেজেন্ট ফর্ম বাদে আমরা পাস্ট টেন্সে যাব, ঠিক আছে? পাস্ট টেন্সের প্রথম সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট যে টেন্সটা, এটা হলো অতীতকালে কোনো একটা কাজ নরমালি ঘটছিল বা নরমালি ঘটে গেছিল, তখন আমরা ওইটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি। এবার দেখেন যে এগো ওয়ান্স, এক্সাম্পলের দিকে আগেই তাকায়েন না, আমরা আগে পড়ে নেই, তারপর এক্সাম্পলটা দেখবো। এগো ওয়ান্স, লং সিন্স, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, yesterday, এখানে আমি once upon a time লিখে দিই, ঠিক আছে? once upon a time। পিডিএফটা তোমরা নিয়ে নিও, কারণ পিডিএফ এ কিন্তু আমি কিছু কিছু জিনিস অ্যাড করতেছি। তারপরে লাস্ট নাইট, দেখো লাস্ট যুক্ত, লাস্টের সাথে যে কোনো টাইম, নাইট হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, এগুলো যদি থাকে, অথবা দ্য ডে বিফোর, দ্য ডে কি বিফোর ইয়েস্টারডে এভাবে যদি থাকে, এই শব্দগুলো যদি থাকে, এগুলো ইন্ডিকেট করে পাস্ট ইনডিফিনিট টেন্সকে।
যে পাস্ট ইনডেফিনিট টেন্স কে, পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কেমন একটু মনে করি, সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ। ওয়েল, তোমাকে গঠনটা বলে দিছি, এখন আমরা সলভ করি। দেখেন এগুলো যদি থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট করব। আমি বলছি দেখো তোমাদের প্যাসেজে কিন্তু এরকম থাকে, এক লাইন ধরে দেয়া থাকবে, এক লাইনে একটু ইন্ডিকেট করে দিবে যে হলো এই প্যাসেজটা আসলে কোন টেন্সে আছে। দেখো প্রথম লাইনটা দেখতে পাচ্ছ যে আপা ওয়াজ সো কাইন্ড, আপা ওয়াজ সো কাইন্ড, আপা অনেক দয়ালু ছিলেন। ওয়ান্স আপা ব্র্যাকেটে ক্রাই ফর, ঠিক আছে ফর, এখানে ফর হবে, এখানে মাঝে একটা ফর হবে। ওয়ান্স আপা ক্রাই ব্র্যাকেটে ক্রাই ফর ডিস্ট্রাকশন অফ মেট্রো রেল, মেট্রো রেল ধ্বংস হয়ে গেছিল জন্য আপা কান্না করেছিলেন। তাহলে ভাবো মানুষের কোনো সমস্যা হলে আপা কত কষ্ট পেতেন। আচ্ছা, আপা ওয়াজ সো কাইন্ড, এখানে বলছে কিন্তু আপার পরে ডিরেক্ট ওয়াজ, মানে এখানে একটাই ভার্ব আছে সেটা V2, মানে এই প্যাসেজটা কিন্তু অলরেডি পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখে ফেলছে। সো তোমাকে ওইটা জাস্ট কন্টিনিউ করতে হবে। ওয়ান্স আপা কি বলেন তো, ওয়ান্স আছে, ওয়ান্স আছে মানে কি, এই যে ওয়ান্স দেখতে পাচ্ছ এটা একটা টেন্স ইন্ডিকেটর। সো ওয়ান্স আছে মানে এখানে জাস্ট V2 বসাই দিবা। ওয়ান্স আপা cried for destruction of metro, destruction মানে ধ্বংস হওয়া, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? বুঝলে আমাকে একটু বলেন। মেহেদী হাসান টুকু লিখেছে আপা কাঁদে কেন? আপা কাঁদে কারণ মেট্রো রেলের ক্ষতি হয়েছিল। ওকে, ক্রাইড বানানটা একটু ঠিক করবা। নিয়াসরুল করিম, ক্রাইড বানানটা CRIED বানান খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, এটা তাহলে বুঝতে পারছি আমরা। এই টেন্স ইন্ডিকেটর গুলো থাকলে পাস্ট ইনডেফিনিট লিখবো। এবার দেখেন অতীতকালের দুইটা ক্লজ মানে দুইটা বাক্যাংশ যদি যুক্ত থাকে কি দ্বারা, while, when, while এগুলো দ্বারা। এখানে while আমি স্টার মার্ক দিয়েছি কেন জানো, এটা বেশি আসে, এটা বেশি কমন হলো while দ্বারা, ঠিক আছে? while দ্বারা যদি দুইটা ক্লজ শব্দটার অর্থ হলো বাক্যাংশ বা বাক্যের অংশ, ঠিক আছে? আমরা কমপ্লেক্স সেন্টেন্স জানি না, কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ ইউজ হয়, দুইটা ক্লজ মূলত কমপ্লেক্স সেন্টেন্সেই এইগুলো ইউজ হয়, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়মটা। যদি অতীতকালের কোনো দুইটা কাজে বা দুইটা বাক্যাংশের মধ্যে কনজাংশন থাকে, এগুলো while, when, as এগুলো দ্বারা যদি যুক্ত থাকে দুইটা ক্লজ, তাহলে একটা পাস্ট কন্টিনিউয়াস হয়, অপরটা পাস্ট ইনডেফিনিট হয়। I ড্যাশ টিভি, আচ্ছা ওয়াচ, ঠিক আছে? ওয়াচটা আসলে এখানে বসবে আর এখানে বসবে একটা while, ঠিক আছে? ধরো while, এখানে while একটা বসাই দাও। তাহলে এটা সলভ কেমনে করবা বলো? I ড্যাশ টিভি ব্র্যাকেটে ওয়াচ, ভার্বটা হবে ওয়াচ, while the telephone was ringing। বলেন একটা, আচ্ছা এই প্রশ্নের মধ্যে না একটা যান্ত্রিক ত্রুটি আছে। যান্ত্রিক ত্রুটিটা হলো এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, আমি বলি। when the telephone, দেখেন এখানে হবে র্যাং। ধরো তুমি বলো, আমি কোয়েশ্চেনটা একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি, তুমি জাস্ট ইয়া করো, সলভ করো। when the telephone rang, এখন সলভ করো। while এর সাথের অংশটা ইউজুয়ালি সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটাই ভুল হয়েছে, ঠিক আছে? দেখো আমি কোশ্চেনটা রিঅ্যারেঞ্জ করে দিছি, সো আবার একটু সবাই ট্রাই করেন, যারা আগে অ্যান্সার করছো ওরা অ্যান্সার উইথড্র করে আবার অ্যান্সার করেন। দেখেন আমি বললাম কিন্তু, তাহলে একটি পাস্ট কন্টিনিউয়াস ইউজুয়ালি while এর পরের অংশ, সরি উল্টা লিখলাম তো, এই পাশে লিখবো। আচ্ছা এটা লেখাই লাগবে না, দেখো এইটা সলভ করো। এই ড্যাশ টিভি ব্র্যাকেটে ওয়াচ while the telephone rang, যেহেতু তুমি দেখো তুমি এইগুলা দুইটা ক্লজের গুলো নিয়মগুলো সলভ করবে কিভাবে, ধরো while এর পরের অংশ এইটুকু একটা ক্লজ আর এইটুকু একটা ক্লজ, তাই না? দেখো তোমার নিয়মটা কি,
এটা দ্বারা যদি যুক্ত থাকে একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট কন্টিনিউয়াস হবে। সিম্পল নিয়ম দেখো, আমি তোমাকে ট্রিক বলতেছি। একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট কন্টিনিউয়াস, তোমাকে অবশ্যই দুইটাই গ্যাপ দিয়ে দিবে না এইচএসসি তে, তাই না? এইচএসসি যে কোনো একটা থাকবে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে। সো একটু খেয়াল করেন, একটা তো দেওয়াই আছে, দ্য টেলিফোন র্যাং, এটা কি পাস্ট ইনডিফিনিট না? তোমাকে টেন্স চিনতে হবে, পাস্ট ইনডিফিনিট। এইটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা কি হবে? ওইটার গঠনটা কি হবে? জি, শামসুন নাহার মুক্তি, তোমার বাক্যের গঠনটা একদম ঠিক। এই এক্সাম্পলটা একটু প্রথমে গঠনের ঝামেলা হয়েছিল, বাট এখন তুমি অ্যান্সার করতে পারবা। আই ওয়াজ ওয়াচিং টিভি, যেহেতু বলছি না ওইটার পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। আই ওয়াজ ওয়াচিং টিভি, আই ওয়াজ ওয়াচিং টিভি while the telephone rang, ঠিক আছে? অথবা when, এখানে কিন্তু when থাকলে বাক্যটা একদম পারফেক্ট হইতো বা শোনাইতো পারফেক্ট একদম। ওকে, এগুলো দ্বারা যুক্ত থাকলে তাহলে এক অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, আরেক অংশ কি হবে? আরেক অংশ পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আমি একটু ফাস্ট এগোবো, ক্লাস টাইমটা আর টাইম লাগবে, ক্লাস আরো 1 ঘন্টা টাইম লাগবে। এবার দেখি আমরা একটু ইন্টারেস্টিং ভাবে দেখি। এই 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 এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবার জন্য বলতেছি, এই এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই এক্সাম্পল ছোটবেলা থেকে আমরা করি, বাট প্রতিদিন ভুল করি। কিরকম? ধরো দুইটা ক্লজ অতীতকালে, দুইটাই অতীতকালে ঘটছে, ঠিক আছে? অতীতকালের দুটি কাজ, দুইটাই কি পাস্টে ঘটে গেছে, বাট তোমাকে টেন্স এখানে আলাদা হতে পারে, কেননা কোনো কাজ আগে ঘটছে, কোনো কাজ পরে। বুঝতে পারতেছো কি? কোনো কাজ তুলনামূলক আগে ঘটছে, কোনো কাজ তুলনামূলক একটু পরে ঘটছে। তো এইগুলো আমরা সলভ কিভাবে করব? মনে রাখবা, যে কাজটি আগে ঘটে অতীতকালে, দুইটাই অতীতে ঘটছে, বাট যেটা আগে ঘটতেছে ওইটা পাস্ট পারফেক্ট টেন্স। এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। এবং যে কাজটি পরে হচ্ছে, পরে যেটা হচ্ছে ওইটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখি। ওকে, আমরা আগে দেখি স্ট্রাকচারটা কেমন। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই জানো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ভার্বের রূপটা কেমন? ভার্বের রূপটা এরকম, ঠিক আছে? হ্যাড প্লাস V3। আরেকটা দেখেন, পাস্ট ইনডেফিনিট একটু আগে দেখলাম সাবজেক্ট প্লাস V2, তাই না? V2 বা ভার্বের পাস্ট ফর্ম, ওইদিকে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এদিকে পাস্ট ফর্ম। ওকে, এই ধরনের বাক্য পরীক্ষায় ইউজুয়ালি আসে বিফোর আফটার দ্বারা যুক্ত করে, ঠিক আছে? অনেক সময় বিফোর আফটার নাও থাকতে পারে, জাস্ট দ্যাট দ্বারাও যুক্ত থাকতে পারে। ওকে, আমি ধরো বললাম, ধরো বিকজ দ্বারা যুক্ত করে তোমাকে একটা দেখাই, ঠিক আছে? আমি ডিনারে গিয়েছিলাম না, আমি ডিনারে গিয়ে, তোমাকে একটা কঠিন এক্সাম্পল দিই, ঠিক আছে? আই নট গো টু ডিনার because I already ব্র্যাকেটে have my meal। এইটাকে অ্যান্সার করতে পারো, এটা অ্যান্সার করতে পারলে বুঝবো যে আসলে এই নিয়মে ঝামেলা নাই, ঠিক আছে? দেখো এখানে কোনো বিফোর আফটার নাই, এইদিকে ইগনোর করো, ঠিক আছে? আমি জাস্ট বলছি যে কাজটা আগে ঘটে ওইটা পাস্ট পারফেক্ট, মানে এই ফর্মে, আর যেটা পরে হইছে ওইটা পাস্ট ইনডেফিনিট। সবাই অ্যান্সার করার চেষ্টা করে দেখো। আই ব্র্যাকেটে নট গো টু ডিনার, ঠিক আছে? বিকজ আই অলরেডি ব্র্যাকেটে হ্যাভ মাই মিল। সবাই একটু অ্যান্সার করার ট্রাই করেন। শুধু বিফোর আফটার নিয়ম না, কিন্তু এটা কিন্তু বোঝার নিয়ম আছে, ঠিক আছে? জাস্ট বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। তুমি যদি জাস্ট এভাবে পড়ো, এভাবে পড়লে ঝামেলা আছে। তোমাকে বুঝতে হবে যে অতীতকালের তুলনামূলক কোনটা আগে হইছে। ইয়াসিন আরফাত লিখছো যে হ্যাড গান, তারপরে হ্যাড। ওয়াজ নট গো হ্যাড, না ওয়াজ নট গো হয় না, গো একটা কি কাজ করা, তো এটা তো হওয়া না, বি ভার্বের বসবে না, অবভিয়াসলি ডু ভার্ব বসবে এটার সাথে। যাই হোক, এটা কিন্তু একটু ট্রিকি, একটু ভাবনা চিন্তা করে উত্তর দাও, ঠিক আছে? এটা কিন্তু ভুল হওয়ার মতো, 100 জন করলে 80 জন ভুল করবে, এরকম একটা প্রশ্ন। আপনারা যারা যারা দেখতেছেন সবাই একটু উত্তর দেন। আচ্ছা, মেহেদি হাসান টুকু লিখেছে বিকজ এর পরে পাস্ট পারফেক্ট। তুমি অ্যানসারটাই লিখে দাও, ঠিক আছে? প্রথমটা কি হবে, কমা দিয়ে আরেকটা। দেখি অ্যানসারটা লিখতে পারলে বুঝবো যে আসলেই বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি নিয়মটা,
তুমি যখন দেখবে যে অতীতকালের দুইটা কাজ আছে, এখানে কিন্তু দুইটা কাজ আছে। এক, আমি ডিনারে না যাই নাই, এটা একটা ঘটনা, আমি যে যাই নাই এটাও ঘটনা। তারপরে আমি অলরেডি কি খাওয়া দাওয়া করছিলাম, আমার মিল কি খাইছিলাম। এখন আমার মিল খেয়েছিলাম এবং আমি ডিনারে যাই নাই, দুইটা ঘটনা। কোনটা আগে হয়েছে কোনটা পরে? যেটা আগে হবে ওইটা পাস্ট পারফেক্ট, যেটা তুলনামূলক পরে হয়েছে ওইটা পাস্ট ইনডিফিনিটে। তুবা তুবা স্লাইটলি ভুল করছো। দেখো, প্রথমত আমি ডিনারে যাই নাই কারণ আই অলরেডি ব্র্যাকেটে হ্যাভ মাই মিল। দেখো অলরেডি আছে, তাছাড়া এটাই বুঝতে পারছো যে আমি আগে খাওয়া দাওয়া করছি, এজন্যই তো আমি ডিনারে যাই, তাই না? আমি খাওয়া দাওয়া করছি জন্যই তো আমি ডিনারে যাইনি, মানে আমি খাওয়া দাওয়া করার ঘটনাটা আগে না, আমি খাওয়া দাওয়া করার ঘটনাটা আগে। মানে যেহেতু আমি খাওয়া দাওয়া করার ঘটনাটা আগে, সো তুমি বুঝতে পারতেছো যে ওইটা পাস্ট পারফেক্ট হবে। আমি জাস্ট প্রথমে অ্যান্সারটা দেই তোমাকে, টেন্সটা আগে দিয়ে দেই, ঠিক আছে? এইটা হবে পাস্ট পারফেক্ট। আর এইটা হবে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, আরেকটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এখন অ্যান্সারটা কি হবে এটা কথা, ঠিক আছে? এখন দেখেন, পাস্ট ইনডিফিনিট নট গো, এটার পাস্ট ইনডিফিনিট ফর্ম কি জানো? ডিড নট গো। ঠিক আছে, শুধু ডিড না, কিন্তু আই ডিড নট গো। গো হলো একটা করার ভার্ব, তাই না? যাওয়া, এটার সাথে আমরা নেগেটিভে কি ডিড ভার্ব আসি, ডু ভার্ব ইউজ করি। সো এখানে হবে ডিড নট গো, ডিড নট গো, ঠিক আছে? এখানে হবে ডিড নট গো। আর এই জায়গাটা কি হবে? আই অলরেডি ব্র্যাকেটে হ্যাভ মাই মিল। দেখেন স্ট্রাকচারটা খেয়াল করেন, সাবজেক্ট, এরপরে একটা হ্যাড কিন্তু অক্সিলারি ভার্ব আছে, তারপরে একটা মেইন ভার্বের ভিতরে। এখানে মেইন ভার্বটা কি? এখানে মেইন ভার্ব কিন্তু হ্যাভই, হ্যাভ মানে এখানে খাওয়া অর্থে, এখানে কিন্তু অক্সিলারি হ্যাভ না, এটা খাওয়া অর্থে হ্যাভ, হ্যাভ মাই মিল। তো এখানে কিন্তু ডাবল হ্যাভ, ঠিক আছে? দেখেন আই অলরেডি, দেখো এখানে তো একটা ন্যাচারালি একটা হ্যাড আসবেই, তাই না? ন্যাচারালি হ্যাড আসবে টেন্সের কারণে, এই যে হ্যাড। আর বি3, মেইন ভার্বের বি3 মানে আই অলরেডি হ্যাড মাই মিল। দেখো দুইটা হ্যাড পর পর যে বসতে পারে, এক্স্যাক্টলি সুমাইয়া আক্তার সুমনা, আই ডিডন্ট গো টু ডিনার বিকজ আই অলরেডি হ্যাড মাই মিল। ঠিক আছে, এইটা অক্সিলারি হ্যাড আর এটা কি? মেইন ভার্ব হ্যাড। বুঝতে পারছেন? খুবই ট্রিকি ছিল এটা, বাট এটা খুবই, মানে এটা যদি তুমি বোঝো, তুমি এই নিয়মটা ভুল বুঝে গেছো স্যার, তোমার আর ঝামেলাই হবে না, বাকিটা তুমি মনে রেখে ট্রিক দিয়ে করতে পারবা। সবাই বলেন যে এই জিনিসটা বুঝছেন কিনা, এটা কিন্তু খুব ট্রিকি ছিল, তুমি বুঝতে পারতেছো যে এটা কিন্তু বইয়ের ভাষায় আমি তোমাকে পড়াই নাই, ঠিক আছে? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা যদি বোঝো তুমি পুরো নিয়মের সবকিছু বুঝছো। এটা হ্যাঁ, এটা কনসেপচুয়ালি ছিল, এটা আমি নিজে বানাই দিছি তোমাদের এই জন্য যাতে তুমি বোঝো, কারণ এইরকম অ্যান্সার তো আমরা এক্সপেক্ট করি না যে আই অলরেডি হ্যাড মাই মিল, তাই না? দুইটা হ্যাড একসাথে। ওকে, এবার দেখেন ট্রিক গুলো। আমরা যখন ওইটা যদি বুঝে থাকি, যদি এ ধরনের দুইটা বাক্য বিফোর অথবা আফটার দ্বারা যুক্ত হয়, তুমি মনে রাখবা যে বিফোর এর আগে, মানে বিফোর এর বাম পাশে এবং আফটার এর কি ডান পাশে কি বসে? পাস্ট পারফেক্টটা বসে। মানে তুমি না দেখেই সলভ করতে পারবা। না দেখেই কেমনে সলভ করবা আমি বলে দিব। দেখো, আমি ধরো লিখলাম, ওই যে ডাক্তার আসার আগেই রোগী মারা যায় বা রোগী আসার পরে ডাক্তার মারা যায়, এরকম যে উদাহরণগুলো আছে, এগুলোকে আমরা শুনেছি না ছোটবেলার থেকে? কি বলে? দা পেশেন্ট ব্র্যাকেটে ধরো ডাই বিফোর দা ডক্টর ব্র্যাকেটে কাম। দেখো এগুলো করার নিয়ম খুব সোজা, দেখতে বুঝতে পারছো দুইটা কাজই আগে ঘটছে, দুইটা কাজে আগে ঘটছে। মানে কি? দেখো এখানে বিফোর, আমি ট্রিকটা হলো বিফোর এর আগে অংশ তুমি পাস্ট পারফেক্ট বসাই দিবা। এই যে বিফোর আছে মানে দা পেশেন্ট, এটা কি? এটা তুলনামূলক আগে ঘটছে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তুমি নিঃসন্দেহে এখানে তুমি লিখবা যে দা পেশেন্ট, যেহেতু বিফোর আছে, বিফোর এর আগের অংশ কি? পাস্ট পারফেক্ট, তাহলে এখানে হবে হ্যাড ডাইড, আর এপাশে হবে দা ডক্টর কেম। ঠিক আছে, আমি জানি এই নিয়ম তুমি পারো, বাট আমি তোমাকে ইচ্ছা করে এই জন্য এই নিয়মটা শেখালাম বা এই কনসেপ্টটা শেখালাম যেন তুমি জীবনে আর কখনো ভুল না করো। ঠিক আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এক্স্যাক্টলি। ওকে, আমরা দেখি এখন
একটু কমেন্ট গুলো চেক করি, একটু ওয়েট করো। ঠিক আছে, সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছ, কন্টিনিউয়াস। ওকে, এই নিয়মটা ডান, ঠিক আছে। এবার দেখেন, এবার এইটাও খুব কমন নিয়ম, ঠিক আছে, এই বইয়ের নিয়ম। জাস্ট এই বইয়ের নিয়মগুলো যেগুলো কনসেপচুয়াল অত না, এগুলো আমি তোমাদেরকে জাস্ট বলে দেই। দেখো, নো সুনার হ্যাড দ্বারা গঠিত বাক্যকে আমরা দেখেছি। ধরো নো সুনার হ্যাড, এটার একটা এক্সাম্পল দেখো। নো সুনার হ্যাড এরপর একটা কি সাবজেক্ট বসে, তারপরে একটা ভার্ব, তারপরে পরেরটুকু যুক্ত হয় দেন দ্বারা, ঠিক আছে। দেন এখানে কি কনজাংশন। ইট আরেকটা ভার্ব রেডিং, ঠিক আছে। দেখো, নো সুনার হ্যাড, আমরা একটা জিনিস মনে রাখবো সব সময়, অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ সেন্টেন্স নিশ্চয়ই বুঝে, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের বাক্যে অক্সিলিয়ারি হ্যাভ ভার্বের পর সব সময়, আচ্ছা এটা মুছি, সাবজেক্ট বুঝতেছি। সবসময় কি বসে, ভার্বের কোন রূপ বসে, V3 বসে, V3 বসে। এটা আমরা কেমনে বুঝবো, আমরা টেন্স পড়ছি তাই না, আমরা তো টেন্স পড়ছি। টেন্স পড়ার সময় আমরা কি দেখেছি বলতো, আমরা পারফেক্ট টেন্স গুলো দেখি, আমরা কি লিখি, আই হ্যাভ ডান দিস। এটা যদি পাস্ট পারফেক্ট নেই, আই হ্যাড ডান দিস। ফিউচার পারফেক্ট নিলে কি, আই উইল হ্যাভ ডান দিস। দেখো, এই যে হ্যাভ ভার্ব গুলো অক্সিলারি, এগুলোর পরে অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু সবসময় কি, এগুলো কিন্তু সবগুলো V3, তাই না, V3 বসে সবসময়। এইটাও যেহেতু একটা অ্যাক্টিভ সেন্টেন্স, দেখতে পাচ্ছেন নো সুনার হ্যাড, জাস্ট এই হ্যাডটা উই এর আগে আছে, কোনো সমস্যা নাই, বাট এই হ্যাড এর প্রভাবে এই জায়গায় বসবে V3, ঠিক আছে। যেহেতু এটা মনে রাখবে যে অ্যাক্টিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি হ্যাভ ভার্বের পরে V3 বসে, যেহেতু এখানে একটা হ্যাভ ভার্ব, ঠিক আছে। হ্যাভ ভার্ব বলতে কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড সবগুলো, এইটা কি V3, ঠিক আছে। আর এ পাশে V3 হওয়ার কারণে তুমি ওই পাশে অটোমেটিক তুমি পাস্ট ইনডিফিনিট লিখবা, ঠিক আছে। স্টার্ট আছে, পাস্ট ইনডিফিনিট মানে কি V2 লিখবা, ঠিক আছে। স্টার্টেড, V2 লিখবা, স্টার্টেড। বুঝতে পারছি কিনা বলেন। মেইনলি কথা, নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড এগুলোর সাথে ক্লোজ যেটা থাকবে ওইটাতে তুমি V3 লিখবা, ঠিক আছে। আর পরেরটাতে V2 লিখবা, এটাই জাস্ট নিয়ম, ঠিক আছে। হ্যাড এর প্রভাবে কিন্তু V3 বসবে, বুঝতে পারছো। ওকে, এখন আমরা দেখি নেক্সট নিয়ম। দেখেন, এই নিয়মটা খুব ইজি। অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত হয়, দুইটা ক্লজ বলতে আবার কিন্তু বলতেছে বাক্যাংশ। মেইন কি কনজাংশনটা কি, অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত হলে জাস্ট মনে রাখবা এখানে ট্রিক, জাস্ট অ্যাজ সুন অ্যাজ দ্বারা দুইটা অতীতের বাক্য যুক্ত হলে দুইটাই পাস্ট ইনডিফিনিট হবে, দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন, দেখো এখানে কিন্তু এইটা কি আছে, এটা পাস্ট ইনডিফিনিটেই আছে। এটা কি পাস্ট ইনডিফিনিট না, পাস্ট ইনডিফিনিটেই আছে। দেখো সাবজেক্ট V2, ঠিক আছে, মানে পাস্ট ইনডিফিনিট আছে। she ব্র্যাকেটে লিভ দ্য রুম, এখানেও পাস্ট ইনডিফিনিটেই হবে, এই জায়গাটাও কি পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হইলে লিভের পাস্ট ইনডিফিনিটের ফর্মটা কি হবে, V2 লেফট, ঠিক আছে, লেফট, she left the room. As soon as I came in, she left the room. Exactly. তোমরা আজকে অনেক অ্যাক্টিভলি কমেন্ট করতেছো, এটা খুব ভালো লাগতেছে আসলে। she left the room. এবার বলেন, ক্লাসের মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা বা ক্লাস ভালো লাগছে না এমন কোনো ব্যাপার আছে? তোমাদের কমেন্ট তোমরা ফ্র্যাঙ্কলি জানাইতে পারো। আই এম অলওয়েজ উইলিং টু ইমপ্রুভ মাইসেলফ। তারপরে এটা দেখো, এটা কয়েকটা রুল আমি একসাথে শিখাবো। তোমরা আগে জানাও তোমাদের কমেন্টে যে তোমাদের কি অবস্থা। অনেকক্ষণ ধরে টানা পড়াইতেছি, ভাবতেছো যে কি ভাই পাগলটা হয়ে গেল নাকি, এতক্ষণ টানা পড়াইতেছে।
অল ক্লিয়ার তুবা লিখেছো, বাকিরা একটু রিপ্লাই করো তাহলে আমি বুঝতে পারবো। আর ক্লাসে আসলে কমেন্ট করলে ক্লাসে পড়ানোর জোশটা একদম খুব মানে চাঙ্গা থাকে। ওয়েল আমরা এখন দেখেন ইমাজিনারি সিচুয়েশন বুঝবো, ঠিক আছে? এখানে কিন্তু কয়েকটা রুল আছে। একটা হলো এই যে আই উইশ, এক্সক্লেমেটরি যে ইমাজিনারি সিচুয়েশন গুলো এটার আছে, তারপর অ্যাজ ইফ এর যে রুলটা আছে এইটাও একই সাথে, ঠিক আছে? তারপর ফ্যান্সির একটা রুল আছে যে আই ফ্যান্সি, আই ফ্যান্সি, আই ব্র্যাকেটে হ্যাভ, এটা তোমাদের করে দিচ্ছি দেখো। এইগুলো ইউজুয়ালি গ্রামার বুক বা বিভিন্ন টিচার এভাবে পড়ায়, আলাদা আলাদা রুল করে দেয়, ঠিক আছে? আলাদা আলাদা কি রুল করে দিচ্ছে, বাট এইগুলো যে আসলে একটা কনসেপ্টের মধ্যে, এটা কেউ বলে না ইউজুয়ালি। এটা আমাকে কে বলছে, কারণ আমি পড়াশোনায় বুঝছি যে আসলে এইরকম হইলে তো এরকম হচ্ছে। এটা আমি যখন অ্যাডমিশনের পড়া পড়তেছিলাম আমি নিজে তখন বুঝছি, ধরো যে এটা তো আসলে ইমাজিনারি সিচুয়েশন যখন বোঝায়। দেখো রুলটা কি, যখন ইমাজিনারি সিচুয়েশন বা কাল্পনিক, ঠিক আছে, কাল্পনিক সিচুয়েশন বোঝাচ্ছে যেটা আসলে বাস্তবে ঘটে নাই, ব্যাপারটা কি কাল্পনিক যখন বোঝায়, তখন ভার্বের সবসময় পাস্ট ইনডিফিনিট যে ফর্মটা, পাস্ট ফর্ম V2 ইউজ হয়। তবে এখানে ব্যাপার আছে, এখানে একটা পয়েন্ট হলো যদি বি ভার্ব থাকে, বি ভার্ব যাই থাকুক না কেন এটা ওয়্যার হয়ে যাবে। সাবজেক্ট যাই হোক, পার্সন যাই হোক, ইভেন টেন্স যাই হোক, ঠিক আছে? ইমাজিনারি যদি সিচুয়েশনটা হয়, যদি নর্মাল ভার্ব হয় V2 লিখবা, বি ভার্ব যদি হয় ওয়্যার লিখবা। কখন? যদি সিচুয়েশনটা কাল্পনিক হয়। এবার দেখেন বাকি তিনটা এক্সাম্পল মেলে কিনা। আই উইশ, প্রথমে দেখো এই জিনিসটা ইমাজিনারি কিনা আগে দেখো। আই উইশ মানে আমি জাস্ট উইশ করি যে আমার যদি $1,000,000 থাকতো, এই যে এটা কিন্তু ইমাজিনারি, তাই না? ইমাজিনারি মানে আমার কল্পনা বা এটা আমার অ্যাম্বিশন হতে পারে, গোল হতে পারে, বাট এটা বাস্তবে না, ঠিক আছে? সো এটা কি নর্মাল একটা ভার্ব আছে, এটা বি ভার্ব না, সো এটার জাস্ট আমি V2 লিখে দিব, আই হ্যাড। তারপরে দেখো ইফ আই বি, এখানে বি ভার্ব, ঠিক আছে? আমি কি বলছি, ভালো মতো বলছি যে বি ভার্ব যদি থাকে ডিরেক্ট ওয়্যার বসাই দিবা। কি সাবজেক্ট আছে কোনো কিছু না, যদি ইমাজিনারি সিচুয়েশন হয় বি ভার্ব যদি থাকে তুমি এখানে কি বসাবা, ওয়্যার বসাবা। মানে হুইচ এভার দা কি বলে সাবজেক্ট ইজ ডাজন্ট ম্যাটার, বি ভার্ব এখানে তাহলে কি হবে, ওয়্যার হবে অ্যান্সার। ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম। তারপরে দেখো হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ শব্দটার অর্থ জানা দরকার আগে তোমাদের। অ্যাজ ইফ শব্দটার অর্থ হলো যেন, যেন, ঠিক আছে? এটা তো তোমার জানার কথা। জেনজি টার্মিনোলজিতে অ্যাজ ইফ, লাইক, অ্যাজ লাইক এগুলো তো আমরা কথার মধ্যে 5-10 বার বলে ফেলি, তাই না? সো অ্যাজ ইফ শব্দটার অর্থ হলো কি, যেন। একটু ওয়েট করেন, দেখেন যেন, যেন শব্দটার মধ্যেই তুমি বুঝতেছো যে এটা আসলে বাস্তবে না, ঠিক আছে? সে এমনে কথা বলে, সে কথা বলে যেন সে সব জানে, হি ব্র্যাকেটে নো এভরিথিং। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, সে এমনে কথা বলে যেন সে সব জানে, মানে সে আসলে সব জানে না, তাই না? তুমি একটু চিন্তা করো, কথাটা ডিপ মিনিং বের করো। সে এভাবে কথা বলে যেন সে সব জানে। আমি বললাম যে সে এমনি কথা বলতেছে যেন সে সব জানে। মানে আমরা তো অনেকে, আমাদের মধ্যে অনেকে থাকে না সব জানতা, সে যদি কিছু নাও জানে তার একটু এস্টাবলিশ করতে হবে যে সব জানে, ঠিক আছে? তো এই টাইপ ক্ষেত্রে দেখো যেন সে সব জানে, এটা আসলে সে সব জানে না। সো এইটাও কি একটা, এটাও কিন্তু একটা কিন্তু কাল্পনিক, ঠিক আছে? অবাস্তব, কাল্পনিক বা অবাস্তব বিষয়গুলো, ঠিক আছে? এই অবাস্তব বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যেহেতু আছি, সো যেখানে এখানে নর্মাল একটা ভার্ব আছে এখানে তাই নিউ হবে, ঠিক আছে? তারপরে দেখ আই ফ্যান্সি, আই ড্যাশ আ কার, এই ফ্যান্সি শব্দটা অনেকটা উইশের মতো কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে উইশ থাকলে তুমি কি করতে, আই উইশ আই হ্যাড আ কার দিতা না? ফ্যান্সির ক্ষেত্রেও সেম। নিচেরটা একদম নিচে যে আমি লিখেছিলাম প্রশ্ন, ওইটা দেখতে পাইছো, ওইটাও হ্যাড হবে। এবার বলেন যে এই যে 3-4টা রুল, এই যে 3টা রুলকে আমি এক রুলের মধ্যে যাচ্ছি, এটা যে কাল্পনিক বা অবাস্তব হলেই হয়, এইটা ইজি নাকি 3টা আলাদা আলাদা রুল? ফ্যান্সির একটা রুল, আই উইশের একটা রুল, ইফ এর একটা রুল, বি ভার্বের একটা রুল, আর অ্যাজ ইফ এর একটা রুল, এভাবে পড়া বেটার
বেশি কনভেনিয়েন্ট, নাকি এইভাবে জাস্ট বুঝে নিল যে ইমাজিনারি বা অবাস্তব সিচুয়েশন হলে ভার্বের ভি টু হয় এবং বিভার থাকলে যাই থাকুক ওয়ার হয়, এখানে করলেই তো শেষ, তাই না? তুমি জাস্ট এটুক বুঝলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বলেন কোনটা কোনটা বেটার, বইয়ের 4-5টা রুল আলাদা আলাদা করে পড়া, নাকি জাস্ট ইমাজিনারি সিচুয়েশন বা অবাস্তব ঘটনা এটার বেস করে জাস্ট তুমি দুইটা জিনিস মুখস্থ করে ফেললেই হয়? অ্যাকচুয়ালি এভাবেই ইজি। জি, ওকে, এবার দেখেন কমেন্ট গুলো দেখি একটু, অনেকক্ষণ কমেন্ট দেখতেছি না, পেজের কমেন্ট গুলো দেখতেছি না অনেকক্ষণ। সুমন ইসলাম তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, পূজা ঘোষ তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। এবার আমরা নেক্সট টপিকে যাব। দেখেন এই রুলটা সবার জানা, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের রুল, তাই তো? দেখেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখানে দুই ভাবে প্রেজেন্ট হতে পারে প্রশ্নটা। এক হলো এরপরে সাবজেক্ট থাকতে পারে, আরেকটা হলো এরপরে সাবজেক্ট থাকবে না। যখন সাবজেক্ট থাকবে মনে রাখবে, দেখো দুইটা রুল জাস্ট, ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম, দুইটা সেম, দুইটা মনে রাখবে, দুইটা সেম। এরপরে যদি সাবজেক্ট থাকে থাকে ঠিক আছে, সাবজেক্ট থাকলে আমরা কি করব দেখেন, সাবজেক্ট থাকলে আমরা নিঃসন্দেহে ভার্বের ভি টু ফর্ম লিখে দেব, ঠিক আছে, ভি টু ফর্ম লিখে দিব। আর যদি সাবজেক্ট না থাকে তখন কি আমরা ইনফিনিটিভ ইউজ করব। একটু দেখেন, যদি সাবজেক্ট থাকে তাহলে পরের ভার্বটি আমরা কি করব, ভি টু, ঠিক আছে, পাস্ট ফর্ম লিখে দিব। আর সাবজেক্ট যদি না থাকে তাহলে টু প্লাস যে ভার্বটা দেওয়া আছে ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম। ধরো এখানে দেখো ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ হাই টাইম হি, এরপরে কি সাবজেক্ট আছে না, সাবজেক্ট, তাহলে এই চেঞ্জের এটা কি হবে? সুমাইয়া আক্তার সুমনা প্রথম উত্তরটা সঠিক দিয়েছো। আচ্ছা, ইট ইজ হাই টাইম বলতে বোঝাচ্ছে যে যে সময় কোনো কিছু তাৎক্ষণিক ভাবে করা প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি তুবা লিখেছো চেঞ্জড টু প্লে। দেখি আমরা অ্যান্সারটা, যেহেতু সাবজেক্ট আছে সাবজেক্টের পরেরটা কি হবে, এই যে সাবজেক্ট আছে তাই এটা ভি টু হবে, ভি টু হলো চেঞ্জড, চেঞ্জড। এরপরে দেখেন ইট ইজ টাইম, শুধু ইট ইজ টাইম আছে, শুধু ইট ইজ টাইম থাকলে যেহেতু সাবজেক্ট নাই তাহলে তুমি কি করবা, এখানে তোমার কিন্তু আগেই বলে দিছি যে সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ হলো নন ফাইনাইট ভার্ব, তাই না, এক ধরনের নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভি ওয়ান। এখানে ভার্বটা দেওয়া আছে, এর সাথে কি টু যোগ করবা, টু প্লাস ভি ওয়ান, ভি ওয়ান মানে কি প্রেজেন্ট ফর্ম, টু প্লে, ঠিক আছে। ইট ইজ টাইম টু প্লে ফুটবল, এখন ফুটবল খেলার সময়, ঠিক আছে। ইট ইজ এক্স্যাক্টলি, পূজা ঘোষ লিখেছে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস। তারপরে সেকেন্ডটা লিখেছে নাও ইট ইজ হাই টাইম টু প্লে ফুটবল, এক্স্যাক্টলি। এই রুলটা আসলে আসে, বাট এটা খুব ইজি, জাস্ট মনে রাখবে সাবজেক্ট থাকলে ভি টু বসাবা, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ বসাবা। দেখো আমরা লাস্টের দিকে চলে আসছি, লাস্টের দিক বলতে খুব বেশি লাস্টে না, আমরা ফিউচার টেন্সের টেন্স ইন্ডিকেটরের কাছে চলে আসছি। এবার দেখেন বাক্যে টুমরো, নেক্সট, এই নেক্সট সম্পৃক্ত যে ইয়াগুলো আছে, কি বলে টাইম গুলো আছে, ধরো আমি নেক্সট মর্নিং বললাম, নেক্সট ডে বললাম, নেক্সট উইক বললাম, নেক্সট মান্থ বললাম, এগুলো কি, এগুলো যদি থাকে তাহলে এই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে আমরা বুঝি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখো, প্রতিটা টেন্সের স্ট্রাকচার কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে। তুমি যদি একদম অ্যাকিউরেট ফুল মার্কস পাইতে চাও এইচএসসি এবং অ্যাডমিশনে, তোমার কিন্তু প্রতিটা টেন্স অ্যাটলিস্ট জানা লাগবে ভালো মতো। শ্যাল বা উইল প্লাস এরপরে কি ভি ওয়ান বসে। শ্যাল বা উইলের পরে ভি ওয়ান কেন বসলো বলেন তো, এগুলো কিন্তু মডাল, মনে আছে মডাল অক্সিলারি। এবার দেখেন তাহলে এগুলো যদি থাকে, এই টেন্স ইন্ডিকেটর যদি থাকে, টুমরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট জানুয়ারি, নেক্সট ইয়ার, এনিথিং, ঠিক আছে, এগুলো যদি থাকে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এবার দেখেন সাকিব আল হাসানকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান, ব্র্যাকেটে গো টু ইনগ্রেট। ইনগ্রেট মানে কি জানো, উদ্বোধন, উদ্বোধন করা। আচ্ছা, সাকিব আল হাসান কি করবে, উদ্বোধন করতে যাবে
আর নিউ শপ, নতুন একটা শপ উদ্বোধন করতে যাবে। টুমরো, টুমরো কি একটা টেন্স ইন্ডিকেটর না? এখানে যে এই যে টেন্স ইন্ডিকেটর গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে অন্যতম ছিল টুমরো। এই টুমরো থাকার কারণে তুমি বুঝতে পারছো যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এবং এই যে সাকিব আল হাসান, এর সাথে কি উইল বসবে না শ্যাল বসবে? আমরা জানি যে শ্যাল বসে ফার্স্ট পারসনের সাথে, তাই না ইউজুয়ালি। সো এখানে বুঝতে পারছো যে উইল বসবে, উইল তারপরে এর করে V1, তাই না? মরাল যে সাকিব আল হাসান উইল গো টু ইনগ্রেট আ নিউ শপ টুমরো। আমরা জানি যে সাকিব আল হাসানের মানে নতুন নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শপ ওপেন করার একটা কি একটা সুপ্ত প্রতিভা আছে। ওকে, এবার দেখেন ফিউচারের আরেকটা ফিউচার ইনডিফিনিটটা পড়লাম। কিছু কিছু টেন্স ইন্ডিকেটর আছে যেগুলো ফিউচার পারফেক্ট টেন্স কে ইন্ডিকেট করে, ঠিক আছে? আগে জানি যে ফিউচার পারফেক্ট টেন্স কোনটা। যখন সাবজেক্টের পরে আমরা বোঝাই যে অতীতকালে কি, সরি অতীত কেন বলতেছি, ভবিষ্যৎকালে, ঠিক আছে? ভবিষ্যৎকালে কোন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কাজ শেষ হয়ে থাকবে, এরকম যখন বোঝাই। ভবিষ্যৎকালে কোন একটা কাজ কি শেষ হয়ে থাকবে, এই জিনিসটা একটু খেয়াল করেন। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস V3, ঠিক আছে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস V3 এরকম গঠন আমরা কখন লিখবো? যদি এই যে বাই শব্দটা থাকে, বাইয়ের পরে কি, বাইয়ের পরে ধরো বাই দিস টাইম, বাই নেক্সট টাইম, নেক্সট মর্নিং, নেক্সট বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার, এনিথিং, ঠিক আছে? বাই নেক্সট উইক, এগুলো যদি থাকে বাই এর সাথে, ঠিক আছে? বাই দিস টাইম অথবা বাই নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট জানুয়ারি, নেক্সট ফেব্রুয়ারি, নেক্সট ইয়ার, এগুলো যদি থাকে তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে লিখবো। ধরো এখানে দেখো, ডোনাল্ড ট্রাম্প ড্যাশ কন্ট্রোল হিজ টেম্পার বাই নেক্সট ইয়ার, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প কি এখানে হোপফুলি লিখছি কারণ আশা করা যায়, ঠিক আছে? আশা করা যায় ডোনাল্ড ট্রাম্প কি তার কন্ট্রোল নেক্সট ইয়ারের মধ্যে কন্ট্রোল করে থাকবে, ঠিক আছে? নেক্সট ইয়ারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার কন্ট্রোল করে থাকবে, টেম্পার। এখন তাহলে এখানে কি হবে বলেন তো? এই জায়গাটা আমরা কিভাবে লিখবো? একটু মুছে দিলাম, তোমরা জানো তো টেন্সের স্ট্রাকচার তো সবাই জানো, এটা দরকার হবে না আশা করি। এবার দেখেন ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট অফ অল ডোনাল্ড ট্রাম্পের সাথে উইল হ্যাভ, তাই না? অক্সিলারি ভার্ব কোনটা? উইল হ্যাভ। তারপরে হ্যাভ, যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্সে একটা কথা বলছি, অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ ভার্বের পর সবসময় V3 বসে, এখানে হ্যাভ আছে মানে কি এখানে V3 হবে, কন্ট্রোলড, উইল হ্যাভ কন্ট্রোলড। আর এই যে এইটা হবে, এটা আমি বুঝছি কেমনে, কারণ এখানে বাই নেক্সট টেন্স, তাই না? এই যে বাই এর সাথে নেক্সট যুক্ত যে কোনো সময় উল্লেখ থাকলে ওইটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সে লিখি। তারপরে দেখো বাই 9 o'clock, বাই 9 o'clock 9টার মধ্যে উই ড্যাশ ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, এটা কি হবে বলো তো? এটাও ইজি, একই রকম। বলেন কি হবে? We will have finished, obviously will have finished by 9 o'clock, we will have finished. Will have finished our, অথবা shall have finished দিতে পারো। দেখো shall will দুইটাই হয় কিন্তু ফার্স্ট পারসনে, ঠিক আছে? কোনোটাই ভুল হবে না, বাট এখানে তুমি shall দিতে পারবে না, বুঝতে পারছেন? দেখো I এর সাথে shall দিতে পারো, I shall do the work, I will do the work, সেম একই অর্থ প্রকাশ করছে, বাট শ্যাল তুমি অন্যগুলোর সাথে দিতে পারবা না। ওকে, নেক্সট দেখেন 18 নাম্বার, দুটি ভবিষ্যৎকালের কাজ যখন when, as soon as, unless, until এগুলো দ্বারা যুক্ত থাকে, এই যে পাস্টের ওইটার মতোই দেখো, যখন দুইটা ভবিষ্যৎকালের কাজ এইগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, এদের পরে কি বসবে? এদের পরে, এদের দেখো আন্ডারলাইন করা, মানে এই এদের বলতে এই ওয়ার্ড গুলো বোঝাচ্ছে, ঠিক আছে? এদের পরের অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব বসবে এবং অপরটা ফিউচার ইনডিফিনিট হয়। দেখো কিভাবে ইউজ হয়, আমরা অ্যাপ্লাই করি একটু। আই উইল নট গো আনটিল হি ড্যাশ। দেখো সবসময় ওই প্রিপোজিশন গুলো বা প্রিপোজিশনাল ফ্রেজ গুলো ওর পরের অংশটা, জাস্ট পরের অংশটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। একটু খেয়াল করেন, এখানে আনটিল আছে তাই না? আনটিলের জাস্ট পরের অংশে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট।
আর দেখো এই পাঁচটা অলরেডি ফিউচার ইনডিফিনিটে দেওয়াই আছে। তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ আছে, এর জাস্ট পরের অংশটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তোমাকে মনে রাখতে হবে যে এইগুলোর জাস্ট পরের অংশটা, মানে জাস্ট এদের পরের অংশটাই প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব বসে। আর আরেকটা যে অংশ আছে ওইটা কি বসে? ওইটা ফিউচার ইনডিফিনিট হয়। ওকে, এটা বুঝতে পারছেন নাকি একটু জানান, ক্লিয়ার বলেন, তাহলে আমিও বুঝতে পারবো আপনাদের অবস্থা। তাহলে এখানে হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট এগ্রিজ, এগ্রিজ, ঠিক আছে। এই পাশে যেহেতু ফিউচার ইনডিফিনিট আছে, দুইটা ফিউচার একই টেন্স কখনো এক বাক্যে বসে না, এটা মনে রাখবে। এটা কি একটা মানে বাহুল্য দোষ টাইপ দেখতে মনে হয়। তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা। ধরো আমি এখানেও যদি উইল এগ্রি দিতাম, আই উইল নট গো আনটিল হি উইল এগ্রি, এটা শুনতে মানে শ্রুতিকটু মনে হয়, শুনতেই অসুবিধা মনে হয় যে কি রে, এখানে উইল নট গো, এখানে উইল এগ্রি, এখানে তো কি বাক্যের গঠনের একটা সমস্যা মনে হয়, ঠিক আছে। সো এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ওইটা ফিউচার ইনডিফিনিট। এই অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা, হি উইল গিভ আ রিসেপশন। বুঝতে পারছি আমরা সবাই? আশা করি এটা বুঝতে পারছি। এক পাশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট লিখি, আরেক পাশে এমনি ফিউচার ইনডিফিনিট লিখবো তখন। এবার আমরা হলো এইচএসসি তে প্যাসেজের মধ্যে আসে কিছু এরকম নির্দিষ্ট টপিক দেখবো। দেখো আমরা অনেক সময় প্যাসেজের মধ্যে নট প্লাস ভার্ব, ঠিক আছে, ভার্ব যে কোনো কিছু হতে পারে, ধরো এভাবে দিতে পারে যে নট গো, ঠিক আছে, নট নো, এই যে এইভাবে দিতে পারে নট নো। এগুলো কিভাবে করব, ঠিক আছে। এবার দেখেন এখানে দুই রকম হতে পারে। এখানে নট বি হতে পারে নট প্লাস বি ভার্ব, আরেকটা হলো নট প্লাস ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলো? যে কাজগুলো আমরা করি। আর বি ভার্ব কিন্তু দেখো সেই কাজগুলো যেগুলো হওয়া বোঝায়, যেমন এম মানে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো কি যদি লিটারাল মিনিং বের করি এগুলো তো হওয়া, তাই না? লিটারাল মিনিং আমরা যদিও বাক্যে ইউজ করি না বাংলায়, বাট এগুলো কিন্তু হওয়া। আর যাওয়া, খাওয়া, নাওয়া, করা, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলাই কিন্তু কোনো না কোনো কাজ করতেছি। লেখা, পড়া, সবগুলোই কোনো না কোনো কাজ, এগুলো হলো ডুইং সামথিং। এই যে ডুইং সামথিং হলো ডু ভার্ব, ঠিক আছে। এগুলোর আমরা যখন নেগেটিভ ফর্মে বাক্যের মধ্যে ইউজ করতে চাই, এই যে এটা হলো প্রেজেন্টে আমরা কিভাবে ইউজ করি? ডু নট প্লাস ভার্ব অথবা ডাজ নট প্লাস ভার্ব, তাই না? ডাজ ইউজ করি কোথায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। প্রেজেন্টে এটা হলো প্রেজেন্টে, এটা প্রেজেন্টে। আর পাস্টের ক্ষেত্রে কি? ডিড নট প্লাস ভি1, তাই না? ডিড নট প্লাস ভি1। তারপরে বি এর ক্ষেত্রে তো আমি জানি যে এটা হলো পাস্টের ক্ষেত্রে ওয়াজ নট অথবা ওয়্যার নট, আর প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর প্লাস নট, ঠিক আছে, এম ইজ আর প্লাস নট। এগুলো এটা ইজি, এটা খুবই ইজি। আর এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। ধরো আমি বললাম যে আই গো টু স্কুল, ঠিক আছে, সহজ বাক্য দিয়ে শেখাই, আই গো টু স্কুল। এখানে যাওয়াটা একটা কাজ। এটা যদি নেগেটিভে লিখতাম তাহলে কি? আমি লিখতাম আই ডোন্ট গো টু স্কুল, তাই না? আই ডোন্ট গো টু স্কুল, বাকিটা আমি লিখলাম না, ঠিক আছে, আই ডোন্ট গো টু স্কুল। বাট এটা যদি হি হইতো জাস্ট হি গোস টু স্কুল, হি এখানে ডাজেন্ট, ঠিক আছে, হি ডাজেন্ট গো টু স্কুল। সো এটাই বোঝাচ্ছে যে নট ভার্ব গুলো আমরা কিভাবে করি। দেখো এখানে দেখো, এটা এক্সাম্পলটা দেখলে বুঝবে। ডিউ টু ল্যাক অফ এডুকেশন, মানে এডুকেশনের অভাবের কারণে বা একটা কি সুযোগ না থাকার কারণে, দে ব্র্যাকেটে নট নো হোয়াট দে নিড। এটা কি? এটা প্রেজেন্টে হবে, তুমি বুঝতে পারছো? ডিউ টু ল্যাক অফ এডুকেশন, দে তারা জানে না যে তাদের কি প্রয়োজন। এখানে নিড আছে, হোয়াট দে নিড, ঠিক আছে, এখানে প্রেজেন্টে আছে। তো তুমি এখানে বুঝতে পারছো এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্মের ভয়েস বসবে, মানে ভার্ব বসবে। দে ডোন্ট নো, ঠিক আছে, দে ডোন্ট নো, দে ডোন্ট নো হোয়াট দে নিড, ঠিক আছে। দে আছে এই জন্য কি ডোন্ট, এখানে হি থাকলে কি হতো? ডাজেন্ট। বুঝতে পারছেন?
ওকে, আশা করি বুঝতে পারছো। ডোন্ট নো হবে, তোমরাও কমেন্ট অ্যান্সার করেছো। এবার দেখেন রুল নাম্বার 20, এটা আজকের ক্লাসের মেবি লাস্ট রুল হবে। এরপরে জাস্ট আমি কিছু টপিক তোমাদেরকে আলোচনা করে দিব জাস্ট পরে শেখার জন্য। দেখেন বিভার্ব উল্লেখ করে থাকলে সেখানে টেন্স অনুযায়ী অ্যামিজার বসে আছে, এটা তো আমি বলেই ফেলছি অলরেডি, তাই না? এটা অলরেডি আলোচনা হয়ে গেছে, এটা নতুন করে শেখানোর দরকার নেই। বিভার্ব কোনগুলো? বিভার্ব প্রেজেন্ট বিভার্ব হলো, বিভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর, তারপরে পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি জানো? বিন। এই যে এই 3 রকমের ফর্ম, ঠিক আছে? এগুলো টেন্স অনুযায়ী তুমি বসাইতে হবে যখন যেটা। আমেরিগো ড্যাশ আ স্ট্রিট চাইল্ড হু লিভড হিয়ার ইন 90s। দেখো সময় আছে একটা, এটা কিন্তু টেন্স ইন্ডিকেটর, এটা বলতেছে যে এটা পাস্টে লিখতে হবে, ঠিক আছে? পাস্ট বিভার্ব কোনগুলো? এই যে ওয়াজ ওয়্যার, এইগুলোর মধ্যে এই দুইটার মধ্যে একটা বসবে। এখন দেখো কোনটা বসবে। আমেরিগো সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা একজনের নাম, তাই না? এটা একজনের নাম, একজন, এজন্য এটা সিঙ্গুলার, এজন্য এখানে বসবে ওয়াজ। দেখো আমি তোমাকে ফুল প্রসেসটা দেখাইলাম, তুমি এখান থেকে শুরু করবা, এখান থেকে বুঝছো যে এটা পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্ম মানে পাস্ট বিভার্ব, এই দুইটা হবে, এই দুইটার মধ্যে কোনটা হবে এখানে বুঝবা, সিঙ্গুলার নাকি প্লুরাল। ওকে, তোমরা সবাই বুঝতে পারছো? বুঝতে পারছি। এবার দেখেন এই পিডিএফটা কেন ইম্পর্টেন্ট, কারণ দেখেন ভার্ব কয় ভাবে ইউজ হইতে পারে। আর ভার্ব খুব বেশি ভাবে ইউজ হয় না। ভার্ব মূলত বেস ফর্ম বসতে পারে, ভার্বের পাস্ট ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল বসে। শুধু পাস্ট পার্টিসিপল কোথায় বসে? তারপরে হ্যাভ হ্যাজ প্লাস মানে পাস্ট পারফেক্ট, যে পারফেক্ট টেন্সের ওইটা কখন বসে? শুধু ভার্ব প্লাস আইএনজি কোথায় বসে? এবং বি ভার্ব প্লাস আইএনজি বা কন্টিনিউয়াস এর ফর্মটা কখন বসে? সবগুলো এক সাইডে। দেখো ভার্বের বেস ফর্ম কোথায় বসে? আমরা দেখছি ইনফিনিটিভ টু যখন থাকে, এটা কি ইনফিনিটিভ টু, ঠিক আছে? ইনফিনিটিভ টু যখন বসতেছে আমরা দেখছি যে ওইটা তারপরে বেস ফর্ম বসে। তারপর মডাল অক্সিলারি, শুধু মডালস লেখা আছে, এই মডাল অক্সিলারি এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। তারপর ডেঞ্জারাস, মনে আছে? ফার্স্ট লাইনে ডেঞ্জারাস মনে আছে তোমাদের? বলো তো ডেঞ্জারাস কি? দেখি বলতে পারো কিনা। ডেঞ্জারাস কিছু টেন্স ইন্ডিকেটর ছিল, মনে আছে? আমি তোমাদেরকে বলি এখানে কি কি ছিল বলেন। এস তে কি ছিল? আমি উল্টা দিক থেকে বলবো নাকি সোজা থেকেই বলবো? আচ্ছা এক মিনিট, একটু নড়লো নাকি? একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ওকে, ব্যাপার না, আমরা একটু মনে হয় যান্ত্রিক ত্রুটি ঠিক করা হইতেছে। মেইন কথা হলো স্লাইডের এই লাইভ ক্যামেরাটা অফ হয়ে গেছে। আরে ক্যামেরা ওকে, মেইন কথা হলো স্লাইডের সামারি। আমি কিছুক্ষণের মধ্যে টেকনিক্যাল সমস্যা হয়ে যাবে, আমরা একটু পরের মধ্যে সামারিটা কি দিয়ে দিচ্ছি। এই সামারিটা ছিল, আমি দেখো পুরো স্লাইডে আজকে যা পড়ছি আমরা, বেস ফর্ম কোথায় বসে, পাস্ট ফর্ম কোথায় বসে, পাস্ট পার্টিসিপল শুধু পাস্ট পার্টিসিপল কোথায় বসে, অথবা শুধু কি ভার্ব প্লাস আইএনজি কোথায় বসে, এবং কন্টিনিউয়াস টেন্স কোথায় বসে। এটা জাস্ট 5 মিনিট তো লাগবে না, একটু ওয়েট করো তোমরা। যাই হোক, তোমরা এখন কমেন্টে জানাইতে থাকো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, বা তোমরা পুরোটা বুঝতে পারছো কিনা, বা তোমাদের মনে হয়েছে কিনা যে আজকের ক্লাসটা ডিফারেন্ট ছিল। এটা জাস্ট তোমার কমেন্টে জানাইতে পারো, জাস্ট ফ্যাকচুয়াল কথাবার্তা, ঠিক আছে? সমস্যা নেই। ওকে, এবার একটু দেখি আমরা। দেখেন বেস ফর্ম মডেলের সাথে বসে, তারপরে কি ডেঞ্জারাস, মনে আছে? ডেঞ্জারাস কোন ওয়ার্ড গুলো বলেন? ডেইলি ছিল, অলওয়েজ ছিল, আর কি কি ছিল বলেন দেখি, বলতে পারেন কিনা? ডেইলি, অলওয়েজ, নর্মালি, ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, এভরিডে, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সামটাইমস আর সেলডম। এগুলো যদি থাকে টেন্স ইন্ডিকেটরে তুমি সবসময় বুঝতেছো, দেখতে পাচ্ছ যে কি সবসময় ভার্বের বেস ফর্মটা বসে। শুধুমাত্র এখানে একটা নোট আছে, যদি ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস কখন হয়? যদি এই যে হি, শি, ইট অথবা এনি নেম থাকে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন হি, শি, ইট অথবা এনি নেম বসে। তারপর ভার্বের পাস্ট ফর্ম আমরা কিভাবে চিনি? পাস্ট ফর্ম আমরা চিনি যদি গল্পটা অতীতের হয়, যদি প্যাসেজ দেখো এইচএসসি তে প্যাসেজ দিয়েছে এবং এটা কি অতীতের। ওকে, তারপরে দেখেন গল্প অতীতের, এবং যদি এই টেন্স ইন্ডিকেটর গুলো থাকে, ওয়ান্স, এগো, লং সিন্স এটসেট্রা, ঠিক আছে? এইগুলো যদি থাকে তখন আমরা কি বুঝবো? এগুলো থাকলে ভার্বটা বেস ফর্ম বসে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
তারপরে দেখেন পাস্ট পার্টিসিপলের ব্যবহার মূলত আমরা দুই জায়গায় করি। হ্যাঁ, এইটা দেখো হ্যাভ হ্যাজ, হ্যাড প্লাস হ্যাভিং, এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্সে। অ্যাক্টিভ সেন্টেন্স আমরা হ্যাভ ভার্বের পরে আমরা কি বলছি, একটু আগেই বলছিলাম, দুইবার বলছি, অ্যাক্টিভ সেন্টে হ্যাভ ভার্বের পরে, অক্সিলারি হ্যাভ ভার্বের পরে সবসময় V3 বসে, এই যে পাস্ট পার্টিসিপল। এবং প্যাসিভ দেখো আলাদা কালার দিয়ে লিখেছি, প্যাসিভ কিন্তু তোমাদের আলাদা করে পড়তে হবে, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। প্যাসিভে কিন্তু V3 আগে সবসময় বি ভার্ব বসে, ঠিক আছে, সব পুরাটা সময় কিন্তু বি ভার্ব বসে। ওকে, এই দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, বি অথবা মডাল প্লাস বি, ঠিক আছে, ক্যান বি, কুড বি, শ্যাল বি, উইল বি, এগুলো প্যাসিভের ক্ষেত্রে। এরপরে V3 বসে। তারপরে দেখো হ্যাভ হ্যাজ প্লাস V3 মানে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনি? পারফেক্ট টেন্স আমরা পাস্ট পারফেক্টের কিছু, সরি প্রেজেন্ট পারফেক্ট কিছু টেন্স ইন্ডিকেটর দেখেছিলাম, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এগুলোর পরে কি প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এটা হলো প্রেজেন্ট, লিখে দিলাম প্রেজেন্ট। এরপরে দেখো অনলি ভার্ব প্লাস আইএনজি কোথায় বসে? অনলি ভার্ব প্লাস আইএনজি মানে বোঝাচ্ছে জিরান্ড কে, ঠিক আছে, কারণ মেইন ভার্ব কিন্তু আইএনজি ফর্মে অক্সিলারি ভার্ব ছাড়া বসতেই পারে না। আমরা কন্টিনিউয়াস টেন্সে কি দেখি না, বি ভার্ব সবসময় আছে দেখি। এ মানে জিরান্ড কোথায় বসে? এই যে এই ফাইনাইট ভার্ব গুলোর পরে বসতে পারে, এর পরে অথবা এই দুইটার পরে। এই যে বলছিলাম কিন্তু টু, কেন এই টু এর পরে কেন ভার্ব প্লাস আইএনজি বসে? কারণ এই টু এইটার অংশ, ভার্বের অংশ না, ঠিক আছে, আর এই টু কি ভার্বের অংশ। তারপরে দেখেন লাস্টে বি ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল বলছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। কখন বুঝতে পারি? যখন নাও, এট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, এইগুলো যখন থাকবে। দেখো পুরো এক স্লাইডে মোটামুটি সবগুলো কভার করেছি, কিছু কিছু নাই, যে কনজাংশনের বিষয়গুলো, ঠিক আছে, ওইগুলো নাই, ওইগুলো তো অবশ্যই রুলের মধ্যে তোমরা পাবা। এবং এই টপিকটা তোমাদের খুব ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে। আজকে সময় থাকলে আজকে বলে দিতাম, জাস্ট আমি আলোচনা করবো একটু। দেখো কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি যে ইফ দ্বারা যুক্ত বাক্য, ঠিক আছে। কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বুঝি? দুটি ক্লজ, ক্লজ যখন ইফ দ্বারা যুক্ত থাকে। ইফ ধরো যদি তুমি এইটা করো আমি ওইটা করব, যদি এটা হতো আমি এটা করতাম। দেখো জিরো কন্ডিশনাল হলো যখন ইউনিভার্সাল ট্রুথ বা একদম ঘটবেই এমন ঘটনাগুলো আমরা মিন করি। যেমন ইফ ইউ হিট ওয়াটার, ইফ ইউ হিট ওয়াটার, সবচেয়ে কম টাইমে দেখো কন্ডিশনাল বোঝাবো। দেখো তুমি যদি পানিকে তাপ দাও এটা বাষ্পীভূত হবেই, এখানে কোনো অন্য অপশন নাই, তাই না? এটা হবেই, এরকম হবেই, এমন কাজগুলো যেগুলো আছে এগুলো সব জিরো কন্ডিশনাল হয়, ইউজুয়ালি ইউনিভার্সাল ট্রুথ গুলো হবেই, ঠিক আছে। ইফ ইউ হিট ওয়াটার এইটা একটা ক্লজ, এবং আরেকটা দেখলাম ইট বয়েলস। জিরো কন্ডিশনালে মনে রাখবা যে দুইটা ক্লজেই যে ভার্বটা আছে দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকে। এরপরে আসতেছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল আমি ছোট ছোট করে লিখি। ফার্স্ট কন্ডিশনাল মনে রাখবা যে ইফ ইউ ডু ইট, যখন এই কাজটা ইউনিভার্সাল ট্রুথ হবে না, জাস্ট মানুষের ইন্টারাকশন, মানুষের কাজকর্ম এর মধ্যে থাকবে, তখন কি হবে? দেখেন ইফ ইউ ডু ইট, তুমি যদি এটা করো, আই উইল ডু ইট টু। মনে রাখবো ফার্স্ট কন্ডিশনালের বৈশিষ্ট্য হলো এটার ইফ ক্লজ। ইফ ক্লজ জিনিসটা কি জানো? যেই ক্লজটার সাথে ইফ আছে, যেমন এইটা হলো ইফ ক্লজ, এই যে এটা হলো ইফ ক্লজ, ঠিক আছে, এখানেও এটা ইফ ক্লজ। ইফ ক্লজটা থাকবে কি জানো? ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট, আমি শর্টে লিখলাম পিআর আই লিখলাম, ঠিক আছে। ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে, এবং অন্য ক্লজটা আমি তোমাদেরকে, যদিও এক স্লাইডে বোঝানো খুব টাফ, এটা আলাদা একদম টপিক, ক্লাস নেওয়ার টপিক, ঠিক আছে। এইটা কি প্রেজেন্ট ইনডেফিনিট, আর এইটা ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আর এখানে বোথ প্রেজেন্ট ইনডেফিনিট। জিরো কন্ডিশনাল ওইটা যখন ইউনিভার্সাল ট্রুথ তখন এরকম, যখন নরমালি মানুষের ইন্টারাকশন, তুমি যদি এটা করো আমি ওইটা করব, তুমি যদি চিঠি লেখো আমি উত্তর দিব, এই টাইপ ব্যাপারগুলো সব ফার্স্ট কন্ডিশনালে আসে। সেকেন্ড কন্ডিশনাল হলো, দেখো সেকেন্ড কন্ডিশনাল আমি একটু নিচে লিখি,
এই পিডিএফটা তোমাদের জন্য রিসোর্স হবে ইনশাআল্লাহ। ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক ইউ উড নট ফেইল। দেখো এখানে বৈশিষ্ট্য হলো সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এটা কি পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে অপর পাশটা তুমি কিভাবে লিখবা? অপর পাশটা তুমি লিখবে এভাবে যে উড প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এবং থার্ড দেখো এটাতে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটাতে ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আর একটা ফিউচার ইনডিফিনিট ছিল। এর পরেরটায় দেখো প্রথম ক্লজ যেটা আছে ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, এটা পাস্ট ইনডিফিনিট হলে ওই পাশে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর লাস্টে একদম আসবো, লাস্টে এটা করে তোমাদের আজকে ক্লাসটা অনেকক্ষণ ক্লাস নেই তোমাদের। ধরো ইফ ইউ হ্যাড স্টাডিড, বলতে পারবা এটা কোন টেন্সে আছে? ইফ ইউ হ্যাড স্টাডিড, ইফ ক্লজটা কোন টেন্সে আছে দেখো তো? ইফ ইউ হ্যাড স্টাডিড, ইফ ক্লজটা কোন টেন্সে আছে একটু জানাও। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ ব্র্যাকেটে না, ব্র্যাকেটে কিছু না, ইউ উড হ্যাভ পাস। তোমাদের জাস্ট ধারণা দেই কন্ডিশনাল কোন টপিক, এটা জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম, বাট তোমাদের নিজের অবশ্যই পড়তে হবে। ওকে, খেয়াল করেন যে ইফ ইউ হ্যাড স্টাডি, তুমি যদি পড়ে থাকতা, ঠিক আছে, এইটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এই টেন্সটা যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে ওই পাশে আমরা জাস্ট ইজিলি কি করব? এই যে এই অংশটা দেখো, প্রথমে উড, ঠিক আছে, দেখো কই লিখবো, লেখারই তো জায়গা নাই। এই যে এই অংশটা লিখবো এভাবে যে উড প্লাস হ্যাভ প্লাস, যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্স হ্যাভ ভার্বের পরে কি V3, ঠিক আছে, উড হ্যাভ V3। এটা পিডিএফটা নিয়ে এলে তোমরা বুঝে ফেলবা। পিডিএফটা নেওয়ার জন্য আমাদের পেজে নক দিও, অন্বেষণ পেজে একটা নক দিলে তোমরা পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? আজকের মধ্যে নক দিও সবাই। এই যে কন্ডিশনাল সেন্টেন্সের যে ধারণা, এটা কিন্তু আমি ডিটেইল পড়াইতে পারি নাই তোমাদের, এটা অবশ্যই পড়বা। এবং তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা, এইচএসসি শিওর শটের যে বাংলা ইংলিশ ক্লাসগুলো ছিল এগুলো কিন্তু প্রায় শেষের দিকে, মানে শেষ, ঠিক আছে? বাংলা ইংলিশ যদি এইচএসসির আগে তোমাদের আরো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কি গ্রুপে জানাবা, আরটিডিএস যে গ্রুপটা আছে, অথবা অন্তর ভাইয়াকে জানাবা, অথবা রিজে ভাইয়াকে জানাবা গ্রুপে, ঠিক আছে? অথবা আমাদেরও কি টেক্সট করতে পারো, অন্বেষণ আমাদের পেজ আছে অন্বেষণ এডু, তুমি আমি কমেন্ট করে দিচ্ছি এখানে, অন্বেষণ পেজ থেকে একটা কমেন্ট করে দিচ্ছি, তোমরা আমাদের পেজটা ফলো করতে পারো। পেজে কিন্তু অলওয়েজ আপ টু ডেট কি রিসেন্ট এডুকেশনাল নিউজ বা সবকিছু তুমি পাবে, ঠিক আছে? ক্লাসের ভিডিওটা পেজে আপলোড দেওয়া হবে, ছোট ছোট লাইভ ক্লাস, বা এইচএসসি এর আগ পর্যন্ত তোমাদের ইনশাআল্লাহ সবগুলো টপিক আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের আমি প্ল্যান করছি যে এইচএসসি এর আগে তোমাদের হলো বাংলা, ইংলিশ এবং আইসিটি, এই তিনটা টপিকে আমি মানে যতটা পারা যায় ফ্রি ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদেরকে আইসিটি তে ক্লাস প্রয়োজন? তোমরা একটু জানাও তো, আমাদের এইচএসসি আইসিটি তে কি ক্লাস প্রয়োজন? আমি একটু কমেন্ট করলে আমি তোমাদের একটু সাইকোলজিটা বুঝতে পারবো, ওকে? আর তোমাদের প্রয়োজন কিনা, তোমাদের প্রয়োজনীয়তাটা বুঝতে পারবো। ওকে, নাইস ক্লাস লিখেছো সজীব। সাইদা ইসলাম স্বর্ণা লিখেছো, অনেকগুলো অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা করার জন্য। জি ভাইয়া লিখেছো তুবা। আচ্ছা, আইসিটি ওকে, শোনো, তুমি অন্বেষণের পেজে থাকো, অন্বেষণের পেজ থেকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি প্ল্যান করেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। ওকে, আইসিটি ভালোই প্রয়োজন আছে। আমার এক ফ্রেন্ড আছে বুয়েট সিএসসি এর, আমি দেখি, ঠিক আছে, রিচ আউট করবো। আমি যা করবো ফ্রি দিব তোমাদের। এইচএসসি লেভেলে তোমাদের অবশ্যই তোমরা ফ্রি ক্লাসই পাবা, ঠিক আছে? সো আমি আইসিটি, বাংলা এবং ইংলিশ এই টপিকের উপর কি কি টপিক লাগবে জানাবা, ঠিক আছে? একটা হোয়াটসঅ্যাপ জেনারেল চ্যাট বা একটা গ্রুপ খুলবো, ঠিক আছে? হ্যাঁ, ফলো দেওয়া আছে তুবা, হ্যাঁ তুমি মেবি ফলো দিয়েছো, বাট আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো ফর বেটার কমিউনিকেশন, ঠিক আছে? গ্রুপে মোটামুটি মনে হয় 1000 মেম্বার মনে হয় লিমিট, সো এর বেশি মনে হয় না রাখতে পারবো। সো গ্রুপের লিঙ্কটাও আমি দেখি, গ্রুপটা খুলে তোমাদের গ্রুপটা লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপে অবশ্যই জয়েন করবে, ঠিক আছে? এবং তোমাদের কলেজমেট বা ফ্রেন্ডদের অবশ্যই জয়েন করায়ও, কারণ 1000 মেম্বার হলো লিমিট, ঠিক আছে? এর বেশি কিন্তু আমি সাস্টেইনও করতে পারবো না চাইলেও। আমি তো করতে চাই, যেহেতু আমি ফ্রি ক্লাস দিচ্ছি, সেখানে আমি মোটেই তোমাদের থেকে মানে আমি যত বেশি মানুষকে রাখতে পারি তত ভালো, তাই না? ওকে, আজকের ক্লাস যদি বুঝতে পেরে থাকি
হ্যাঁ, তোমাদেরকে অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। তোমাদের আজকের ক্লাসের পিডিএফ এর জন্য আমাদের পেজে নক দিও, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অথবা ক্লাসে কোনো প্রবলেম থাকে, ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয়, আরটিডিএস যে গ্রুপটা আছে এখানে একটা রিভিউ দিয়ে দিও, ঠিক আছে? সো দিতে পারো এনিথিং। এবং ফ্রিডম অফ স্পিচ সবার আছে, ঠিক আছে? খারাপ লাগলে বলবো ভাইয়া খারাপ লাগছে, বুঝি নাই। সো আমি আমি কিন্তু অটোক্রেট বা আমি কিন্তু ফ্যাসিস্ট সরকার না, ঠিক আছে, যে তোমাদের ফ্রিডম কেড়ে নিব। সো তোমাদের সাথে দেখা হবে আবার। তোমাদের যদি ইংলিশ ক্লাস প্রয়োজন হয় তোমার অবশ্যই অন্তর ভাইকে জানাবা বা আরটিডিএস গ্রুপে জানাবা, মডিফায়ার বা যে কোনো টপিকের উপরে যদি ক্লাস লাগে জানাবা, ঠিক আছে? সো আজকের লাইফটা এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ তোমাদের ক্লাস করার জন্য। তোমরা অনেকক্ষণ, অনেকে ফুল টাইম ক্লাস করেছে। আই এম রিয়েলি অ্যাস্টনিশড। আমি নিজে এতক্ষণ ক্লাস ফুল করতাম কিনা আসলেই সন্দেহ আছে। থ্যাংক ইউ মিথি আক্তার, সুমনা ইসলাম, থ্যাংক ইউ তুবা, চম্পা রয়, অনেকে ক্লাস করেছো, সাদিকুল ক্লাস করেছো ফুল টাইম, স্বর্ণা ক্লাস করেছো। থ্যাংক ইউ সো মাচ।